পিএম হিসেবে যে বেসিক টাস্কগুলো ছিল, লাইক গত সেশনে যেসব বেসিক জিনিসপাতি দেখছিলাম ওগুলো আরো এলাবোরেটিভ জিনিসপাতি দেখব। গত সেশনে আমরা বেসিক্যালি আমাদের যে ইন টোটাল টার্মস গুলো ছিল এইসব টার্মসের সাথে পরিচিত হয়েছিলাম। সো আজকে ওয়েট আ সেকেন্ড, সো just a bit. Okay, I guess দেখা যাচ্ছে যেটা আমি শেয়ার করছি। স্ক্রিন ক্লিয়ার? জি। ওকে, সো গতকালকে বেসিক্যালি আমরা ফ্রেমিং নিয়ে বেসিক জিনিসপাতি দেখছিলাম, মোশনগুলা কয় ধরনের হয় এগুলা দেখছিলাম। অ্যাজ আ পিএম তোমার বেসিক টু ডু লিস্টগুলা কি এইসব জিনিসপাতি দেখছিলাম। তো ইন জেনারেলি ফ্রেমিং এর কথা যদি চিন্তা করি, ফ্রেমিং জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়? খুব সিম্পল। তোমরা কেউ ছবি আঁকো বা ছবি আঁকা রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স আছে বা আগে আঁকতে এমন কেউ আছো? আগে আঁকতাম কোনো এক কালে। ওকে, আর কেউ? ওকে ফাইন। ধরো তুমি একটা সার্টেন ছবি আঁকছো, ঠিক আছে, এন্ড আঁকার আধা ঘন্টা পর তুমি রিয়েলাইজ করছো যে এটা হয়তো বা তোমার খুব মাস্টারপিস একটা কিছু হয়ে গেছে, এটা হয়তো বা তোমার কি বলে মোনালিসার মতো খুব মাস্টারপিস একটা কিছু হয়ে গেছে, এন্ড অ্যাজ তুমি ভুলে একটা মাস্টারপিস ক্রিয়েট করে ফেলছো, তো তুমি এটা তোমার লাইফ টাইমের মেমোরি হিসেবে রেখে দিতে চাও, ঠিক আছে, এন্ড তুমি এটা দেয়ালে ঝুলাইও রাখতে চাও যে তুমি ভুলে একটা কিছু লাইফে ক্রিয়েট করে ফেলছো। এই জিনিসটা করার জন্য তুমি আসলে কি করবা? ওই ছবিটাকে বাধাই করবা। এখন খুব ফিলোসফিক্যালি চিন্তা করো, একটা ছবি তুমি আঁকছো, ছবিটা তুমি দেয়ালের মধ্যে ঝুলায় রাখছো, তাহলে এই ছবিটাকে বাধাই করার অ্যাকচুয়াল নেসেসিটিটা কোন জায়গায়? এনি রেসপন্সেস যে তুমি একটা ছবি আঁকছো, ছবিটা অনেক সুন্দর, এটা ভুলে একটা মাস্টারপিস তুমি ক্রিয়েট করে ফেলছো, স্টিল কেন আসলে তুমি ছবিটাকে বাধাই করে রাখতে চাও? ভাই একটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, চোখের সামনে থাকলে বাধা করে রাখলে সবাই দেখবে, অ্যাপ্রিসিয়েশনটা পাবে। আচ্ছা, এক হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কেউ? সো দ্যাট ওটা যেন ডিস্ট্রয় না হয়ে যায়। ওইটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়। আর কেউ? আর কোনো রেসপন্স? ওকে ফাইন। ফিলোসফিক্যাল শিট। ওকে ফাইন, আই গেস স্ক্রিন ক্লিয়ার। ফিলোসফিক্যালি যদি চিন্তা করো, এখানে দুইটা জিনিস হয়। এক, ওই ছবিটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়। দুই, এটা তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় যে এই ছবিটা আমি যত্ন করতেছি, এই ছবিটা আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট। তিন নাম্বার আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি চাও যে বিশাল বড় ওয়াল থেকে এই সার্টেন বক্সটার মধ্যে বা এই সার্টেন ফ্রেমটার মধ্যে যাতে তোমার ফোকাসটা থাকে। অর্থাৎ কেউ যখন বক্সটার দিকে তাকাবে বা কেউ যখন ওয়ালটার দিকে তাকাবে, টোটাল ওয়ালটা না দেখে যাতে ইন টোটাল ফোকাসটা তোমার ওই বক্সটার মধ্যে থাকে। অর্থাৎ যখন তুমি ফ্রেমিং করো তখন তুমি বেসিক্যালি তোমার যত ধরনের চিন্তা চেতনা, মানে একটা টপিক নিয়ে যখন তুমি আলাপ শুরু করো, ওই আলাপটা তো ইনফিনিটি সময় পর্যন্ত চলতে থাকতে পারে, ওই আলাপটার তো কোনো শেষ হয় না কখনো, তাই না? কিন্তু তুমি যখন ডিবেট করতেছো, তোমার আলাপটা চার দোকানের আড্ডা থেকে এই কারণে এক্সক্লুসিভ, কারণ এখানে কিছু ইনফরমেটিভ জিনিসপাতি থাকে, এখানে এমন কিছু জিনিসপাতি থাকে যে জিনিসপাতিগুলো তোমার এই আলাপটাকে অন্যদের থেকে এক্সেপশনাল করে তোলে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? এই এই দুই, তোমার আলাপটা কেন আসলে অন্যদের থেকে অনেক বেশি এক্সেপশনাল? কারণ তুমি কম টাইমের মধ্যে সবকিছু একটা বক্সের মধ্যে কম্প্যাক্ট করতে পারতেছো। এখন তুমি যে বক্সের মধ্যে কম্প্যাক্ট করতে পারতেছো, বক্সের মধ্যে কম্প্যাক্ট করতে গেলে খুব বেসিক কিছু এলিমেন্ট থাকা লাগবে। ওই বেসিক এলিমেন্টগুলো কি, ডিসকাশনটা হচ্ছে এইখানে। ফার্স্ট, গতকালকে বার্ডেন সেটআপ জিনিসটা কি এটা নিয়ে খুব হালকা পাতলা ডিসকাশন হয়েছিল। এখানে আরো বেসিক কিছু কথাবার্তা আছে, যেমন লেন্স সেটআপ। লেন্স সেটআপ জিনিসটা কি? ধরো আমাদের এন্ড থেকে বলি, হ্যাঁ আমাদের এইচএসসি এক্সাম হওয়ার কথা ছিল হচ্ছে শুরুতে তোমার জুলাইয়ের 18 তারিখে, খুবই ভালো। আফটার দ্যাট এটা শিফট করে হচ্ছে জুনের 7 তারিখে আনলো।
এরপর আবার শিফট করে জুলাইয়ের 2 তারিখে আনলো, তাই না? এখন এই জিনিসটাতে এই জিনিসটা কি লাভজনক ডিসিশন নাকি ক্ষতি ডিসিশন? তোমরা চিন্তা করো তো। ক্ষতি। মানে এতবার সাফল করছে, এটা ক্ষতি, এটাই তো বলতেছো, রাইট? হ্যাঁ। ফাইন। এবার বলো, এবার সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধরো এটা জুনের 7 তারিখে আনছে, তখন এটা কার জন্য লাভ হবে? অ্যাকচুয়ালি যদি আমি মনে করি তাহলে হচ্ছে গিয়ে যখন জুনের 7 তারিখ থেকে জুলাইয়ের 2 তারিখে নিছে, তখন দেখা যাবে যে সবার মধ্যে একটা নেগলিজেন্সি কাজ করবে, এন্ড তখন তারা হচ্ছে গিয়ে পড়াশোনার ফ্লো অনেক বেশি কমে যাবে। তো আলটিমেটলি দেখা যায় যে জুনের 2 তারিখে আমি যে প্রিপারেশন নিয়ে এক্সাম দিচ্ছি, আচ্ছা জুলাইয়ের 7 তারিখেও আমার কাইন্ড অফ আমি সেম প্রিপারেশন নিয়ে এক্সামে বসবো। আচ্ছা ফাইন, ব্যাপারটা এইটা না, আমি যে রেসপন্সটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো কিছু এটা লাভ বা ক্ষতি কখনো তুমি কি বলে এটাকে ওয়ার্ডটাকে কি বলে, যে কোনো এটা কিছু তুমি একবারে ডেফিনেটলি বলে দিতে পারো না যে এই জিনিসটা লাভজনক, এই জিনিসটা খারাপ। যখন তুমি যে কোনো কিছু লাভ ক্ষতি হিসাব করো, তখন ওখানে কার পার্সপেক্টিভ থেকে লাভ এবং কার পার্সপেক্টিভ থেকে ক্ষতি, এটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা হয়তোবা এডুকেশন বোর্ড ওদের জন্য অনেক বেশি লাভ, ওরা হয়তো অনেক তাড়াতাড়ি এক্সাম নিয়ে নিতে পারলে ওরা বেঁচে যায়। বা ধরো কলেজের কথা চিন্তা করো, তোমাদের কলেজে কুইজ এক্সাম হয় না? জি ভাই, তোমরা তো কুইজ এক্সাম অনেক বেশি এনজয় করো, তাই না? এক্সাম না থাকলে তো অনেক বেশি কান্নাকাটি করো নাকি, একদম ভাই 100। তাই না? আচ্ছা, একদম। এখন এক্সাম না থাকলে কেন আসলে তোমরা কান্নাকাটি করো? কারণ তোমরা জানো যে তোমাদেরকে তোমাদের মা বাবা কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, এন্ড এক্সাম না থাকলে তোমরা কখনো পড়াশোনা করবা না। যেহেতু ওই সার্টেন দিন এক্সাম নাই এন্ড আগের দিন পড়াশোনা হয় নাই, এই জন্য তো তোমরা অনেক বেশি কান্নাকাটি করো, তাই না? তার মানে হচ্ছে কলেজ অথরিটি যত কম এক্সাম নিবে ওইটা তোমাদের জন্য ক্ষতি নাকি? হ্যাঁ, যত কম এক্সাম নিবে ওটা তোমাদের জন্য ক্ষতি। তার মানে হচ্ছে একটা কথা মিথ্যা হওয়ার পরও ওই কথার মধ্যে বিভিন্ন ধরনের অ্যানালজি দিয়ে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে ওইটাকে ট্রুথ প্রমাণ করে ফেলতেছি, এন্ড তোমরা 8 জন মানুষ ওইটার সাথে একাত্মতা হয়ে হ্যাঁ পোষণ করতেছো। তার মানে কি? তার মানে হচ্ছে ডিবেটের ক্ষেত্রে প্রত্যেকটা কথাবার্তা বা প্রত্যেকটা অ্যানালাইসিস সব সময় যে সব সময় যে সত্য হবে এন্ড সত্য হওয়ার কারণে ওইটার আউটকাম গুলা তুমি পাবা, ব্যাপারটা এমন না। এইখানে এখানে তোমাদের এক্সাম নিচ্ছে এবং তোমরা যে এক্সামে প্যারা খাচ্ছ এটা সত্য, কিন্তু এর মাঝের অ্যানালাইসিস গুলাকে তুমি চাইলে তোমার মতো করে ইউজ করতে পারো। এটাকে তুমি এভাবেও ইউজ করতে পারো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের পড়াশোনার ইন টোটাল স্ট্রাকচারটা অনেক বেশি আলাদা, কিন্তু কলেজ যখন কনসিস্টেন্টলি এক্সাম নিতে থাকে তখন ওই ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারটা অনেক বেশি হ্যামার আপ হয়। ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারটা অনেক বেশি হ্যামার আপ হওয়ার কারণে স্টুডেন্টদের কোনো পড়াই ঠিক মতো শেষ হয় না, ওরা জাস্ট এক্সামটাতে পার হওয়ার জন্য ওইভাবে পড়ে, যার কারণে আলটিমেটলি সিলেবাসটা বাকি রয়ে যায়। ইট উড বি অ্যান অ্যাপ্রোচ। সেকেন্ডারি অ্যাপ্রোচ, যদি যদি এখানে এক্সাম সিস্টেমটা নাই এক্সিস্ট করতো, তাহলে তোমরা বেসিক্যালি পড়াশোনাই করতে না, তাই এটা থাকা নেসেসারি। তার মানে হচ্ছে যে কোনো একটা জিনিস এটার পোর্ট্রেয়ালটা কেমন হবে, এটার প্রেজেন্টেশনটা কেমন হবে, এইটার উপর বেসিস করে এটার ইউটিলিটি বা আউটকাম ডিপেন্ড করে, হুইচ ইজ আ পার্ট অফ ফ্রেমিং। ক্লিয়ার? ভাই একটু আবার বুঝাবেন? হ্যাঁ শিওর। ধরো যে কোনো একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, সংসদের যদি একটা ঘটনা, এই যে সংসদে কয়েকদিন আগে এরকম শুনলে না যে আমাদের তো জ্বালানি তেলের কোনো সংকট, আমাদের জ্বালানি তেলের কোনো সংকট নাই, এক। দুই, যেহেতু জ্বালানি তেলের সংকট নাই, তাহলে কারেন্ট থাকবে না, এন্ড কারেন্ট না থাকলে বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, তাই জনগণ স্যাটিসফাই থাকবে। এই জিনিসটা কি তোমরা শুনছো কখনো? বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, ওই পার্টটা শুনিনি, বাকিগুলো শুনছি। আচ্ছা হ্যাঁ, ওই পার্টটুকু ট্রু। সো জিনিসটা এটা হইছে, তার মানে হচ্ছে তুমি যখন একটা ঘটনাকে ডিফাইন করো, ফার্স্ট তুমি ওই ঘটনাটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানুষের লেন্স থেকে ব্যাখ্যা করো, যে মানুষের বিদ্যুৎ বিল দিতে কষ্ট হচ্ছে, রাইট?
ওই মানুষের লেন্স থেকে তুমি লাভ ক্ষতিগুলা বুঝাও, ওই মানুষের ইমোশনাল ঘটনাগুলোকে দিয়ে তুমি লাভ ক্ষতি বুঝাও। দেন একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটে, ওইটা ঘটলে আরেকটা, ওইটা ঘটলে আরেকটা, ওইখান থেকে একটা আলটিমেট আউটকাম জেনারেট করো, রাইট? জি এই ইন টোটাল জিনিসটা ইজ আ পার্ট অফ ফ্রেমিং। বুঝতে পারছো? জি ভাই। এটা নিয়ে আমরা মানে সামনে আরো অনেক দূর আগাবো, বাট এখন জাস্ট ওয়ার্ড গুলা বুঝে নাও। আর ল্যান্ডিং বলতে এখানে বেসিক্যালি বুঝাচ্ছি যে যে কোনো একটা ঘটনা ওইটার কনক্লুশনটা কি। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, আজকে এডুকেশন থেকে নিয়ে আলাপ করবো, ওয়ার্ড গুলা জাস্ট এখানে লিখে রাখছি। এবার আসো একটা ডিবেট জেতার মেইন এলিমেন্ট একদম প্রথম দিন থেকে বলতেছি, সেটা হচ্ছে মোশন ফিয়ারটাকে ফুলফিল করা এবং তুমি যে গোলটাকে ডিসাইড করছো ওই গোলটা ফুলফিল করা। বারবার বলতেছি যাতে হচ্ছে এই জিনিসটা মনে থাকে, এন্ড ডিবেট করতে গেলে অ্যাটলিস্ট এই দুইটা জিনিস টাচ করে আসো। এই দুইটা জিনিস যদি টাচ করে আসো অ্যাটলিস্ট ডিবেটটা জিতে আসবা, হারবা না। আচ্ছা, তো গতকালকে মোশন ফিয়ার বা মোশন টাইপস নিয়ে হালকা পাতলা কথা বলা শুরু করছিলাম। আজকে ওই কথাবার্তাগুলা কম্প্যাক্ট উইথ রিক্যাপ করে যাব। সো গতকালকে বেসিক্যালি যে আলাপটা শুরু করছিলাম সেটা হচ্ছে মোশন, এই জিনিসগুলো অনেকগুলো টাইপ আছে, সব মোশন বিসমিল্লাহ বলে শুরু করা ঠিক না। সো একটা মোশন হচ্ছে এরকম, দিস হাউস সাপোর্টস, দিস হাউস অপোজ। হ্যাঁ, সো দিস হাউস সাপোর্টস বা দিস হাউস অপোজ এই সর্টস অফ মোশন যখন থাকে তখন এই জিনিসগুলো খুব নর্মালি অ্যাপ্রোচ করা যায়। তখন এই জিনিসগুলো নর্মালি মানে কোনটা তোমার জন্য বেটার, প্রস এন্ড কনস, এন্ড তুমি যে স্টেক হোল্ডারদেরকে ডিফাইন করবা ওদের প্রফিটের বেসিসে ডিফাইন করা যায়, যেটা অন্য মোশনের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড। তাহলে দিস হাউস মানে এই সংসদ সমর্থন করে, এই সংসদ সমর্থন করে না, এই সর্টস অফ মোশনগুলোতে খুব ইজিলি চাইলে শুধুমাত্র প্রস এন্ড কনস দিয়ে ইয়া করা যায়। যেমন ধরো মোশনটা এরকম বললাম যে এই সংসদ বর্তমানে 2026 সালের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া শিক্ষাকে অন্তর্ভুক্তিকরণকে সমর্থন করে বা বিরোধিতা করে। এইরকম যদি কোনো মোশন আসে তখন বাংলাদেশের তখন আচ্ছা ধরো এটাই হচ্ছে একটা মোশন, মোশনটা তো বুঝছো রাইট, যে 2026 সালের প্রেক্ষিতে 2026 সালের প্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া শিক্ষাকে অন্তর্ভুক্তিকরণকে সমর্থন করে। এই মোশনটা তো বুঝছো রাইট? জি জি হ্যাঁ, এখন বলতো এই মোশনের স্টেক হোল্ডার কারা কারা? স্টুডেন্ট, তারপর টিচার্স, স্টুডেন্টস, টিচার্স, বাকিরা এই দুইটা ছাড়া অন্য একটা স্টেক হোল্ডার বলো। হ্যাঁ কি বললেন? এই দুইটা ছাড়া অন্য স্টেক হোল্ডার বলো। স্টুডেন্টস, টিচার্স এই দুইটা জিনিস আমি পাইছি, বাকিরা? ভাইয়া আপনি কি আবার একটু বুঝাতে পারবেন? আমি অ্যাকচুয়ালি পুরো কনসেপ্টটা এখনো বুঝতে ওকে পারিনি। ফাইন। একটা মোশনটা হচ্ছে এই সংসদ 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্রীড়া শিক্ষা বা হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, স্পোর্টস এই ধরনের জিনিস, এই ধরনের এডুকেশনগুলা এগুলা এডুকেশন কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করবে। এখন যদি এডুকেশন কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করে তাহলে এই জিনিসটা কাদেরকে এফেক্ট করবে? যাদেরকে এফেক্ট করবে ওরাই হচ্ছে স্টেক হোল্ডার। সো তোমাদের কাছে আমার কোশ্চেনটা ছিল এটা, যে যদি আমি এই জিনিসটা করি তাহলে কোন কোন মানুষরা এর মাধ্যমে লাভবান হবে অথবা ক্ষতির সম্মুখীন হবে। দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। সো সাকিব আমাকে বলছে যে এখানে দুই ক্যাটাগরির মানুষ এর মাধ্যমে এফেক্টেড হবে, এক স্টুডেন্ট, দুই টিচার। এই দুই ক্যাটাগরি ছাড়া অন্য কারো কেউ এর দ্বারা এফেক্টেড হতে পারে বলে তোমরা মনে করো? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। এনিওয়ান? যারা প্লেয়ার্স হতে চায়, মানে ন্যাশনাল টিমে খেলতে চায়, বুঝি নেই। বললাম মানে যারা হচ্ছে ধরেন প্রফেশনাল প্লেয়ার হতে চায়। আচ্ছা, যারা প্রফেশনাল প্লেয়ার হতে চায়, আর কেউ? সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেক হোল্ডারটা তোমরা মিস করতেছো সেটা হচ্ছে তোমাদের গার্ডিয়ান। ঠিক আছে? সো যখনই তোমরা আসলে একটা মোশন পাবা এই জিনিসটা সবার আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবা যে এই মোশনে মানে
সবথেকে ভালনারেবল স্টেক হোল্ডার কারা, যারা আসলে এই সার্টেন জিনিসটার সাথে রিলেটেড, যারা আসলে এই ইন টোটাল পলিসিটার সাথে রিলেটেড, বুঝছো? যখন তুমি এদেরকে ফাইন্ড আউট করতে পারবা, এদের লাভ ক্ষতি, এদের জীবন, এরা কি চায় না চায়, এদেরকে উপকার করলে আমার লাভ কি, এই জিনিসগুলো ফাইন্ড আউট করা অনেক বেশি ক্লিয়ার হবে। এই জিনিসগুলো যখন ফাইন্ড আউট করাটা অনেক বেশি ইজিয়ার হবে, তখন দেখবা তুমি হয়তো ডিবেটটা অনেক বেশি সারফেস লেভেলে চিন্তা করছো, তোমার মাথায় ধপ করে মানে আইডিয়া আসতেই আছে, কারণ তখন তুমি আলটিমেটলি ডেড লক গুলোকে ভাঙা শুরু করবা। সো স্টেক হোল্ডার এই জিনিসটা কি, এটা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আসছে। হ্যাঁ, সবাই জি জানো। ভাই। হ্যাঁ, বাকিরাও জানাও, মানে ইয়া করে থাকলে তো আমি বুঝবো না, রাইট? জি ভাই বুঝছিলাম। ওকে ফাইন। এরপর ধরো আরেকটা মোশন, যে আহ, আচ্ছা না, এত ডিপ না যাই। ওকে, সো তাহলে যখন আমরা এরকম কোনো মোশন দেখব যে সমর্থন করে অথবা বিরোধিতা করে, তখন খুব সিম্পলি স্টেক হোল্ডার গুলোকে বের করব এবং স্টেক হোল্ডারদের লাভ ক্ষতির বেসিসে আমরা ওই ডিবেটটা করব। এখানে তেমন প্যাচ নাই, সব থেকে সিম্পল মোশন। এরপর যেটা আছে রিগ্রেট মোশন। রিগ্রেট মোশন নিয়ে গতকালকে যা যা কথাবার্তা বলছি, কেউ একজন সাম আপ করতে পারবা? আইফোন আর হচ্ছে ইয়ার S24 আলট্রার এক্সাম্পল দিছিলাম। মানে গতদিন রিগ্রেট মোশনে কি বলছেন ওইটা সাম আপ করুন। হ্যাঁ, যে কেউ একজন সাম আপ করো যে গতকালকে আমি রিগ্রেট মোশন নিয়ে কি কি বলছিলাম, অনেকক্ষণ আলাপ করছিলাম। Anyone? গতকালকে আমি বলি ভাই, হ্যাঁ হ্যাঁ শিওর। গতকালকে রিগ্রেট মোশনের স্ট্রাকচারটা বেসিক্যালি ডিফাইন করছেন যে রিগ্রেট মোশনে করতে কি হয়। ফার্স্ট অফ অল এখানে আমাদের দুই, একটা হচ্ছে কি আমার যেটা যে সাইডে আমি ছিলাম, ধরেন আমি গভর্নমেন্ট আছে, আমার এই জিনিসটা নিয়ে রিগ্রেট। সো আমাকে আমার ওয়ার্ল্ডের সাথে কম্পারিজন করতে হবে, প্রোজ এন্ড কনস গুলো তুলে ধরে কম্পারিজনটার মাধ্যমে প্রুফ করতে হবে যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা হওয়া উচিত না। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে সবার আগে তোমাকে এটা বুঝাইতে হবে যে তোমার কারেন্ট স্ট্যাটাস কোটা ইটসেলফ দেখতে কেমন, বা তুমি বর্তমানে যেই অবস্থায় বিলং করতেছো, এই সিচুয়েশনটা দেখতে কেমন। দুই, এই সিচুয়েশনে তোমার কাছে দুইটা অপশন থাকবে। হ্যাঁ। তুমি যদি রিগ্রেট করো, কেন তুমি বি চুজ না করে এ চুজ করছো, এটা বুঝাবা। যদি তুমি রিগ্রেট না করো, তাহলে কেন তুমি যেটা চুজ করছো এটা চুজ করা ওয়াজ দ্য রাইট অপশন, এটা বুঝাবা। এটা নিয়ে গতকালকে যে স্টোরিটা বলছিলাম, দ্যাট ওয়াজ লাইক দিস। আমি খুবই মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, আমার কাছে লেটস সে 1 লাখ টাকা আছে, এন্ড আমি ভার্সিটিতে উঠে গেছি, আমার রিসার্চের জন্য খুব ভালো রকমের একটা গ্যাজেট দরকার। এই মুহূর্তে আমার কাছে টাকা আছে 1 লাখ, দিস ইজ ফিক্সড। সো আমার হাতে দুইটা অপশন আছে, এক, আমি স্যামসাং এর কোনো একটা ট্যাব কিনতে পারি, অথবা আমি আইপ্যাড কিনতে পারি। ঠিক আছে, এখন ধরো আমি আইপ্যাড কিনে ফেলছি, এন্ড আইপ্যাড কেনার কারণে আমি রিগ্রেট করতেছি। এই মোশনে, আগের মোশনের মতো আইপ্যাডের ফিচার ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার ফিচার, এই দুইটা নিয়ে ঝগড়া করলে হবে না। এখানে বুঝাইতে হবে আমি মানুষটা হচ্ছে একটা স্টুডেন্ট, আমার বেসিক নিডস এটা 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 এটা, এই বেসিক নিডস এর বেসিসে আইপ্যাড আমাকে, এই আইপ্যাডের ক্যামেরা মানে আইপ্যাডের স্টোরেজ কম, আইপ্যাডের কি বলে প্যান্টটা অনেক বেশি এক্সপেন্সিভ, আইপ্যাডের কি বলে মেইনটেনেন্স কস্ট একটু হাই, যার কারণে আমি অ্যাজ আ স্টুডেন্ট আমার হয়তো রাফ ইউজ করার জন্য এটা অনেক বেশি নেসেসারি ছিল, কিন্তু ওই জিনিসটা হবে না। রেদার স্যামসাং কিংবা অন্য অ্যান্ড্রয়েডের অন্য যে কোনো জিনিসপাতি, ওইটা করাটা আমার জন্য অনেক বেশি বেটার হইতো, কারণ আমি ছোটবেলা থেকে অ্যান্ড্রয়েড ইউজার, এন্ড অ্যাজ আমার আইপ্যাডের মানে অ্যাপল আইডি অন্য ডিভাইসের সাথে কানেক্টেড না, দ্যাটস ওয়াই এটা করা আমার জন্য ওয়াজ আ রং ডিসিশন। দ্যাটস ওয়াই আমি 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনে রিগ্রেট করি। এটা হচ্ছে রিগ্রেট মোশনের বেসিক ফায়ার। তাহলে প্রথমে তোমাকে তোমার নিজের কারেন্ট অবস্থা বুঝাতে হবে, কারেন্ট অবস্থার বেসিসে তোমার যে দুইটা অপশন আছে, অপশন বুঝাইতে হবে, ওই অপশনের বেসিসে তুমি যেটা চুজ, অপশনের বেসিসে তুমি যদি রিগ্রেট করো, তাহলে এ চুজ মানে বি চুজ না করে এ চুজ করার কারণে কেন রিগ্রেট করো সেটা বুঝাবো। যদি সেটা না হয়, তাহলে
তো মানে যেটা চুজ করছো এটা কোনো ভালো অপশন সেটা বুঝাবা। রিগ্রেট মোশনের বেসিক ফিয়ারটা ক্লিয়ার হইছে? জি জি, ভাইয়া। আর ইয়েস। এখানে একটা জিনিস আচ্ছা, যে আমার কাছে তো রিসোর্সটা লিমিটেড, তাই না? এটাও তো একটা পার্টনার রিগ্রেট হ্যাঁ, মোশনের হ্যাঁ, যে হ্যাঁ, লিমিটেড রিসোর্স। এক্স্যাক্টলি। এটা হচ্ছে মানে সব ক্ষেত্রে লিমিটেড থাকবে ব্যাপারটা এমন না, বোঝানোর জন্য বলছিলাম আর কি। সো রিগ্রেট মোশন আর হচ্ছে সাপোর্ট অপোজ মোশন, এই দুইটাকে একদম পিকচার পারফেক্টলি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আগের দিন আমি ইচ্ছা করে এইসব জিনিসপাতি দিই নাই, কারণ আমি চাইছি তোমরা অ্যাটলিস্ট ওয়ার্ড গুলোর সাথে ইউজ টু হও। তাহলে আজকে যখন বুঝাবো, আজকে অনেক বেশি গেজাইলেও এটা তোমাদের জন্য একটু পরিচিত পরিচিত লাগবে, কারণ তোমরা ওয়ার্ড গুলোর সাথে ইউজ টু। ঠিক আছে, আচ্ছা এবার আসো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। রিগ্রেট মোশনে যারা হচ্ছে গভর্নমেন্ট টিম তারা হচ্ছে এক্সপ্লেন করবে কেন, যারা অপোজিশন টিম তারা বোঝাবে যে কেন করে নাই, তাদের চয়েসটাই ঠিক আছে, এটা এক্স্যাক্টলি এটাই। ওকে, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, জি ভাইয়া। যদি তোমরা বুঝে থাকো জি। তাহলে হচ্ছে এর পরের অংশেতে মুভ করতেছি, সেটা হচ্ছে অ্যাক্টর মোশন। অ্যাক্টর মোশনের খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে রুশাফাকে দিয়ে দিছিলাম, তোমার মনে আছে? আচ্ছা, তুমি এখন রুশাফা হচ্ছে আমাকে এইটা এক্সপ্লেইন করো যে একটা অ্যাক্টর মোশনের বেসিক ফিয়ার আসলে কি কি হইতে পারে। এখানে আমি লিখে রাখছি, এই লেখাগুলোর বেসিসে বুঝাও সবাইকে, এটাই হচ্ছে তোমার টাস্ক। হ্যাঁ হ্যাঁ, আহ, এখানে লেখা আছে, তুমি দেখে এটা একটু বুঝার ট্রাই করো, দেন হচ্ছে অন্য কাউকে দিয়ে চাইলে বুঝাইতে পারো, তোমার জন্য আজকে লাইফ টাইম অপরচুনিটি। আচ্ছা, বেসিকলি এখানে আমি যে যদি একটা অ্যাক্টর হিসেবে কাজ করি, তো আমার যে আপনি যে ২ টা ক্লাবের কথা বলছিলেন, তো আমার লাইফে বা আমার পার্সোনালিটি অনুযায়ী সেই ক্লাব ২ টার মানে ক্যারেক্টারিস্টিক্স কেমন, অর আমার মানে তাদের অবদান কেমন? লাইক আমি সাপোজ এ ক্লাবকে আমি কোন জায়গায় রাখতেছি অ্যান্ড বি ক্লাবকে আমি কোন জায়গায় রাখতেছি। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার লাইফে আগে আ দরকার পড়বে। অ্যান্ড দেন মনে করেন যে আমি এ ক্লাবকে বাদ দিয়ে বি ক্লাবের সাথে কন্টিনিউ করলাম আমার জার্নি। তখন মাঝপথে আমার মনে হইতেই পারে আমি বি ক্লাবে আমার জার্নি কন্টিনিউ না করে আমি এ ক্লাবের সাথে আমার জার্নি হয়তোবা কন্টিনিউ করলে আরো বেশি ভালো করতে পারতাম, বা আমি মেন্টাল আচ্ছা স্যাটিসফ্যাকশন পাইতাম, এই টাইপ। আচ্ছা ফাইন, এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি মিস করছো সেটা হচ্ছে তুমি ক্যারেক্টারটা দেখতে কেমন, তোমার স্যাটিসফ্যাকশন কোন কোন জায়গায় এক্সিস্ট করে, তুমি তোমার লাইফে কি কি দরকার, তুমি কি কি হুম, হেট করো, এইগুলা ফার্স্টে 1 থেকে 1.5 মিনিটের অ্যানালাইসিস হবে। অর্থাৎ হুম, ধরো অর্থাৎ ধরো মানে আহ, আচ্ছা, এটা খুব একটা রিয়েল একটা খুব ফেমাস মোশন দিয়ে বুঝাই। হ্যাঁ, মোশনটা হচ্ছে ক একজন ক একজন অদম্য মেধাবী নারী। হ্যাঁ, ক খুবই অদম্য মেধাবী একজন নারী, সে একজন হুম, এইচএসসি পরীক্ষার্থী। তার মা বাবার স্বপ্ন ক বড় হয়ে ডাক্তার হবে এবং গ্রামের মানুষের সেবা করবে। ঠিক আচ্ছা, আছে, কিন্তু ক এর ব্যক্তিগত ইচ্ছা হলো সে আহ, সে ও কিন্তু ক ছোটবেলা থেকে খুবই দুরন্ত দুরন্তদর্শী ও সাহসী একজন মেয়ে, যার হুম, ইচ্ছা সে বড় হয়ে ক্রিকেটার হবে। এইচএসসির পর সে মেডিকেলও চান্স পেল এবং তার কাছে বাংলাদেশ জাতীয় দলে খেলারও একটি সুযোগ আসলো। এই এই সংসদ ক হিসেবে এই সংসদ ক হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে না খেলে মেডিকেলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবে। তাহলে ও আচ্ছা, এখানে ক এর ব্যাপারে আরো কিছু জিনিস আমি মিস করছি। ক হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ক ছিল অনেক বেশি দুরন্ত, দূরদর্শী এবং চঞ্চল প্রকৃতির। সে ছোটবেলা থেকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে পারদর্শী এবং সেই সাথে পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এমত অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তীতে তার কাছে মেডিকেল কলেজে ভর্তি হওয়া এবং বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ আসে। এই সংসদ ক হিসেবে মেডিকেলে ভর্তি না হয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগটিকে লুফে নিবে। তাহলে এইখানে সবার প্রথম কাজটা কি হওয়া উচিত, কেউ একজন এক্সপ্লেন করো তো। আমি আচ্ছা হ্যাঁ বলো, কন্টিনিউ। অরিজিৎ মেবি বলতে চাচ্ছিল অ্যাক্টরের কিছু। হ্যাঁ শিওর, বলো বলো।
অ্যাক্টরের নিজের অ্যাক্টরকে ডেসক্রাইব করা, অ্যাক্টর কি চায়, অ্যাক্টর কিছু কমফোর্টেবল, অ্যাক্টর যেটা চায় সেটা কেন, এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে যেটা মানে মানে যেটা বলছে ওটা কেন সে চায় না। হুম। ওকে, এখন আমাকে লাবণ্য এই জিনিসটা এক্সপ্লেইন করো যে ধরো তুমি গভর্নমেন্ট, এখন তুমি কে কিভাবে ডিফাইন করবা? ভাইয়া আমার নেটের সমস্যার জন্য আমি মাঝখানে বের হয়ে গেছে, আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা, প্যারা নেই, তাহলে এটা রুশাফা আমাকে এক্সপ্লেইন করো যে ধরো মানে তুমি হচ্ছে গভর্নমেন্ট, তাহলে তুমি কে কিভাবে ডিফাইন করবা? যে জাতীয় দলে খেলার জন্য বেশি উৎসাহী এটা? না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, গভর্নমেন্ট কেস। যে কর কি কি বৈশিষ্ট্য সেটা তো বললাম, যে ও হ্যাঁ, ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক বেশি কি বলে মেধাবী ছিল, হুম, সাংস্কৃতিক ও যে কোনো ক্রীড়া বা এই মানে স্পোর্টস অনেক বেশি অ্যাক্টিভ ছিল, সে হুম, ছোটবেলা থেকে খেলে আসতেছে। হ্যাঁ, হুম, সো সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সো এখন কে এমন ভাবে ডিফাইন করো যাতে এটা বোঝা যায় যে ক মেডিকেলে পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটকে ক্যারিয়ারটাকে চুজ করা ওর জন্য সেফার অপশন। মানে কর ক্যারেক্টারটা তুমি আচ্ছা, এভাবে বিল্ড করো যে ওর জন্য মেডিকেল বাদ দিয়ে এটা করা সেফার অপশন, এই এই কিওয়ার্ড গুলোকে ইউজ করে। ওকে। তো ফার্স্ট অফ অল মেধাবী ছাত্রী হলেও মেডিকেলে পড়াটা ছিল হচ্ছে কি ওর মায়ের ইচ্ছা, অ্যান্ড ওর নিজস্ব ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে সে ক্রীড়া দিকে যাবে, সে একজন ক্রিকেটার হবে। তো এমন হইতে পারে যে সে যদি মেডিকেলে সুযোগ পাওয়ার পরও ও যদি হচ্ছে সেখানে পড়ে, একটা টাইমে ওর রিগ্রেট ফিল হইতে পারে যে আমি আসলে মেডিকেলে কেন আসলাম, অ্যাজ সেখানে অনেক বেশি প্রেশার অ্যান্ড মোর স্টাফস লাইক দ্যাট। তো সেখানে সে মানে মেইনলি মেডিকেলে পড়ার পরে ডাক্তারদের যে কাজটা সেটাতে সে ভালোভাবে মনোযোগ দিতে পারবে না। ওর মা যেটা চাইতো যে সে গরিবদেরকে সাহায্য করবে বা এরকম, তখন দেখা যাবে যে তার সেই কাজগুলোতে মন টিকবে না, অ্যান্ড তার মায়ের মনের যে আশাটা ছিল যে সে মেডিকেলে পড়ে সে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মানে মানুষদেরকে সাহায্য করবে, যেহেতু তার সেখানে মন টিকতেছে না বা সে রিগ্রেট ফিল করতেছে, সে সেই জায়গাটাতে নিজেকে মানায় নিতে পারতেছে না। তো দেখা যাবে যে তার মায়ের সেই স্বপ্নটা পূরণ হবে না, অ্যান্ড সে নামক সেই মেয়েটারও হচ্ছে গিয়ে লাইফের উইশটা ফুলফিল হবে না। অ্যান্ড অন্যদিকে যদি এক্স্যাক্টলি, সে হচ্ছে গিয়ে তার এক্স্যাক্টলি, হ্যাঁ। আহ শোনো, এই ধরনের মোশনে একটা বেসিক টিপস দিই, সেটা হচ্ছে সেশন 1 এ তো এটা বলছি যে ওই পার্টিকুলার মোশনটা হুম, প্রত্যেকটা জিনিস তুমি খাতায় লিখে ফেলবা। সো হুম, যতগুলা ওয়ার্ড ওখানে আছে প্রত্যেকটা ওয়ার্ডকে এভাবে ভেঙে 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 অ্যানালাইসিস করবা, এন্ড দেন হুম, বুঝাবা যে কেন আসলে এটা রিলেটেড। আচ্ছা, আচ্ছা। আর কেউ কি অপোজিশনে এক্সপ্লেইন করতে চাও, বা অপোজিশন ওয়াইজ মানে ওর কেন মেডিকেলে যাওয়া উচিত ওইটার বেসিসে কে ডিফাইন করতে চাও? এনিওয়ান? এনিওয়ান? না হলে আমি নাম ধরে ডিরেক্ট বলবো। আচ্ছা, সুমেরা বুঝাও যে তুমি কেন আসলে মেডিকেলে যেতে চাও ইনস্টিড অফ কি বলে মেডিকেল, কি বলে ইনস্টিড অফ ক্রিকেট খেলা তুমি কেন মেডিকেলে যেতে চাও অ্যাজ এ হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? শোনা যায় ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে লাবিব বুঝাও যে কেন আসলে হিসেবে তুমি কি বলে মেডিকেলে যাবা। মেডিকেলে যাব, আচ্ছা। হ্যাঁ, তুমি এখন কে ডিফাইন করো। ক হচ্ছে যেহেতু সে অনেক মেধাবী এবং ছোটবেলা থেকে সে তার একাডেমিক্স এক্সেল করে এসছে, তো সে যদি তার ইয়া কি বলে আহ, সে যদি তার মেরিট অনুযায়ী ইয়াটা না করে তাহলে ইয়ার ব্যাপারটা। আচ্ছা ফাইন, এখানে সবথেকে আচ্ছা, আমি ইম্পর্টেন্ট। এখানে একটা পয়েন্ট দিব। হ্যাঁ শিওর। মানে এটা এখানকার মেইন পয়েন্ট যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের মেডিকেল সেক্টরে আমাদের ফিউচার যতটুকু ব্রাইট, বাংলাদেশের ক্রিকেট দলে জাতীয়তাবাদী যে
আছে আমাদের স্পোর্টস সেকশনে জাতীয় লিস্ট ফিমেলদের সেরকম আসলে কোনো ধরনের দেখা যায় যে ঠিকমতো তার বেতন পায় না, অ্যাজ হচ্ছে কি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এক্স্যাক্টলি, এন্ড সেখানে হচ্ছে এক্স্যাক্টলি। কি সে যদি ঠিকমতো বেতন না পায় বা সে যদি ঠিক মতন তার সে দেশের জন্য যতটুকু কন্ট্রিবিউট করতেছে সে যদি সেটা ভালোভাবে ওয়েজেসটা না পায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে সে তার পরিবারকেও হেল্প করতে পারতেছে না, এন্ড একটা সময় দেখা যাবে তার এক্স্যাক্টলি। এই স্বপ্নটা বা তার যে ভালো এখানে লাগাটা সেটা খারাপ লাগায় পরিণত হবে। এটাই। হ্যাঁ, এখানে তাহলে মেইন ক্র্যাকটা কোন জায়গায় সেটা কি তোমরা বুঝতে পারছো? মোশনের কনটেক্সটে যে ওয়ার্ড গুলা দেওয়া থাকে তোমাকে সবার আগে ওই ওয়ার্ড গুলা পিক করতে হবে, এন্ড ওই ওয়ার্ড গুলার বেসিসে ককে তোমার মতো করে ডিফাইন করতে হবে। ক্লিয়ার? মানে অ্যাক্টর মোশনটা কেমনে অ্যাপ্রোচ করতে হয় এটা ক্লিয়ার হইছো? আচ্ছা জি। আচ্ছা অ্যাক্টর মোশনে গভর্নমেন্ট সাইড হলে আমি ফার্স্ট হচ্ছে অ্যাক্টরকে মানে ডেসক্রাইব দেন ও কিসে স্যাটিসফাইড হয় সব বলবো। পজিশনে হলে কেমনে স্টার্ট? ভালো কোয়েশ্চেন। দেখো, প্রথমে যখন রুশেফাকে আমি গভর্নমেন্টের এন্ড থেকে বুঝাতে বললাম, ও কিন্তু স্পেসিফিক্যালি ওই পয়েন্টগুলোকে পিক করছে যে পয়েন্টগুলা ওর এন্ডকে সাপোর্ট করে। আবার যখন আমি অপোজিশনের ওয়াইজ ককে ডিফাইন করতে বললাম, তখন অন্য একজন এসে কিন্তু অন্য পয়েন্টগুলোকে নিয়ে ডিল করছে। তাহলে এখন তোমরা দুইজন শুধুমাত্র তোমাদের ইন্ডিভিজুয়াল পয়েন্টসগুলোকে নিয়ে বা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডগুলোকে নিয়ে ডিল করো, তাহলে ডিবেটটা অনেক বেশি প্যারালাল চলে যায়। এরপর সেকেন্ডারি লেয়ারে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তুমি যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতেছো এটা কেন সত্য, এটা কেন সত্য বা এটা কেন অন্যের মানে অপোজিশনের কথাবার্তা থেকে বেশি লাইকলি, এইটা বুঝাইতে হয় সেকেন্ডারি লেয়ারে গিয়ে। বুঝছো? হ্যালো? জি। হ্যাঁ, এখন অ্যাক্টর হ্যাঁ, মোশন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, বাকিরাও রেসপন্স করো। ভাইয়া না। অরিজিৎ কি বলেন এই পার্টটা আবার বুঝতে হবে না, আমার একটু ওয়াইফাই প্রবলেম হচ্ছে আজকে। ওকে, শিওর। বেসিক্যালি অ্যাক্টর মোশনকে নিয়ে যখন তুমি ডিল করবা, তোমাকে তোমার মোশনের কিওয়ার্ড থেকে মানে মোশন থেকে বেসিক কিছু কিওয়ার্ড পিক করতে হবে। ওই কিওয়ার্ডের বেসিসে তোমাকে ওই ক্যারেক্টারটাকে তোমার মতো করে ডিফাইন করতে হবে, যে যাতে তুমি যেটা প্রুফ করতে চাচ্ছ ওইটা আসলে প্রুফড হয়। এখন ধরো গভর্নমেন্ট স্পেসিফিক কিছু কিওয়ার্ড নিয়ে ডিল করবে, অপোজিশন বাকি কিছু কিওয়ার্ডস নিয়ে ডিল করবে, তাহলে ডিবেটটা প্যারালাল চলে যাবে না? তখন তোমাকে সেকেন্ডারি লেয়ারে গিয়ে তোমার বলা জিনিসপাতি কেন অনেক বেশি সত্য তা বুঝাইতে হবে, দেন তুমি ডিবেটটা তোমার দিকে রাখতে পারবা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আশা করি অ্যাক্টর মোশনে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। অ্যাক্টর মোশন আর রিগ্রেট মোশন, কারণ এইটা সব থেকে বেশি আসে এবং এটাই সব থেকে বেশি ভুল করে মানুষ। মানে উপরে তিনটা নিয়ে যে এত বেশি টাইম নিলাম, এটা রিজন হচ্ছে এগুলো সব থেকে বেশি আসে এবং এগুলোতে ভুল করার টেন্ডেন্সি সবার সব থেকে বেশি। এবার আসি দিস হাউস উড, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল মোশন। ঠিক আছে, প্রিন্সিপাল মোশন গুলাকে কেমনে অ্যাপ্রোচ করতে হয়? প্রিন্সিপাল মোশন গুলা বেসিক্যালি প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে ডিল করতে হয়। সো হোয়াট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট? খুব সিম্পল। মুশাফা খুব সুন্দর একটা আর্গুমেন্ট দিছিল যখন হচ্ছে ওই মেয়েটার ইয়া নিয়ে ডিল করতেছিল। সেটা ছিল এরকম যে যখন ওই মেয়েটা ক্রিকেটকে চুজ করবে সেটা হচ্ছে ওই মেয়েটার নিজের ইচ্ছা, কিন্তু যখন ও মেডিকেলকে চুজ করতেছে সেটা হচ্ছে ওর মা বাবার ইচ্ছা। তো এরকম কিছু খুব মুখস্থ প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে, যেমন সেলফ ডিগনিটি, পার্সোনাল চয়েস, হিউম্যান অটোনমি, হিউম্যান আরবিট্রারিনেস, হিউম্যান ডিগনিটি, তারপর ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ রাইটস। এরকম অনেকগুলো মানে প্রিন্সিপাল আছে প্রত্যেকটা মানুষের। যে যে অধিকারগুলা, এরকম অনেকগুলো অধিকার আছে প্রত্যেকটা মানুষের, যে অধিকারগুলা হয়তো বা ওই মানুষটা মানুষ এই মানুষ পরিচয়টার জন্য পায়। হয়তো এমন কিছু অধিকার আছে যে অধিকারটা একটা মানুষ একটা সার্টেইন রাষ্ট্রে জন্মগ্রহণ, মানুষের জন্মগত কিংবা রাষ্ট্রীয় যে অধিকারগুলা, ওই অধিকারগুলার ক্ষেত্রে কখনো ইউটিলিটি দেখা হয় না, যে আমি মানুষটাকে এই অধিকার দিচ্ছি, আমার লাভ কি? আমি একটা মানুষের উপকার করতেছি, আমার মানুষ হিসেবে অন্য একটা মানুষের উপকার করা উচিত। কি লাভ এটা মুখ্য না, মুখ্য হচ্ছে তুমি মানুষ, এজন্য এটা করা উচিত। তুমি মানুষ, এজন্য তোমার অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই যে এরকম প্রিন্সিপাল বা নীতি নৈতিকতা সম্পর্কিত জিনিসপাতি থাকে, ওইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট।
প্রিন্সিপাল আর্গুমেন্ট এটা আর্গুমেন্টেশনের সেকেন্ড যে এটা হবে বা একদম লাস্ট সেশন যেটা তোমাদের সাথে আমি নিব, ওইখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে আলাপ হবে, কারণ এটা একটু মানে ক্রিটিক্যাল ডিসকাশন, ঠিক আছে? এন্ড আমারও পড়াশোনা করা লাগবে, সো ওইটা মানে প্রেপ ছাড়া বলা বিট টাফ। সো প্রিন্সিপাল আর্গুমেন্টের আলাপটা একদম লাস্টে খুব ডিটেইল যাব, বাট এটা জেনে রাখো দিস হাউস উড বা এই সংসদ মনে করে এরকম যদি থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল, কি বলে, প্রিন্সিপাল মোশন। সো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি এটা নিয়ে খুব পরে আলাপ হবে। সো আমি প্রিটি মাচ শিওর যে এখানে কেউ আসো, যারা আসো কেউই আসলে এইটুকু পোর্শন বুঝো নাই। যদি না বুঝে থাকো দেন আই উইল বি স্যাটিসফাইড। বুঝছো কেউ এটা? না, ওকে ফাইন, ফাইন, আগে 2 ক্লাস করতে পারিনি, আমি আজকেই ফার্স্ট টাইম জয়েন করছি। ওকে ফাইন। ওগুলো হচ্ছে ইউটিউবে আপলোড করা আছে, তুমি লিংক আর ইয়াটা অন্যদের থেকে নিয়ে নিও, ঠিক আছে? ও ভাইয়া, ওকে, এবার আসি দিস হাউস বিলিভস দ্যাট, এই সংসদ বিশ্বাস করে, এরকম যদি থাকে তখন খুব সিম্পলি তুমি একজন সাধারণ মানুষ হিসেবে তোমার বিশ্বাসটা কেন লেজিটিমেট আর লেজিটিমেট না এটা বুঝাবা। এখানে মেকানিজম বা মডেল দরকার নেই, এইটা খুবই কম আছে, সো এটা স্কিপই করতে পারো, জাস্ট একবার দেখে নিতে পারো। এরপর সব থেকে ইম্পর্টেন্ট পলিসি ডিবেট। পলিসি ডিবেট কি? তোমার ওয়ার্ল্ডে একটা প্রবলেম এক্সিস্ট করতেছে, ওই প্রবলেমের জন্য তুমি নতুন কোনো একটা সলিউশনকে প্রপোজ করতেছো। ভালো করে বুঝো, কোন একটা প্রবলেম এক্সিস্ট করতেছে এন্ড তুমি নতুন কোনো সলিউশন প্রপোজ করতেছো, ঠিক আছে? নতুন সলিউশন যে প্রপোজ করতেছো, ওই নতুন সলিউশনটার মেকানিজম বা কেমনে তুমি ওই নতুন সলিউশনটা করবা, ওইটার কত সময়ের মধ্যে তুমি করবা, ওইটা করা আদৌ নেসেসারি কিনা, ওইটা আদৌ করা সম্ভব কিনা, এবং ওইটা করলে তোমার আলটিমেটলি লাভ কি, এই এই পাঁচটা জিনিস তুমি ডিপেন্ড হয় পলিসি মোশনে। পলিসি মোশন কেমনে চিনবা? এই সংসদ ডট 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 করবে, এই সংসদ XYZ নীতি গ্রহণ করবে, নীতি গ্রহণ করবে, এগুলো থাকলে সেটা পলিসি মোশন। মানে জিনিসটা এক্সিস্ট করে না, বাট আমরা চাইছি জিনিসটা আনতে। মানে নতুন করে কোন একটা প্রবলেমের সলিউশন আনা। এটা যদি থাকে এই সংসদ বিশ্বাস করে যে ডট 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 ডট। চমৎকার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাই হচ্ছে আমি এক্সপেক্ট করতেছিলাম এই মোশনে। তুমি কোয়েশ্চেনটা করছো, তার মানে হচ্ছে এতক্ষণ সবকিছু তুমি ভালো মতো বুঝার ট্রাই করছো। তুমি যেটা বলছো এটা অবশ্যই অবশ্যই থাকবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল কিংবা ফাইনালে। তখন কি করবা? এটা বেসিক্যালি মিক্সড মোশন টাইপ, বুঝছো? এখানে যত টাইপের মোশন নিয়ে আলাপ দিছি, যখন মিক্সড থাকবে, ধরো এই সংসদ রুশাফা হিসেবে ডিএসডিসি তে পার্টিসিপেট করায় অনুতপ্ত, ঠিক আছে? বুঝছো? এই সংসদ রুশাফা হিসেবে ডিএসডিসি তে অংশগ্রহণ করায় অনুতপ্ত। তাহলে এখানে সবার প্রথমে অ্যাক্টর মোশনে যে ফিয়াট ওইটা ডিফাইন করতে হবে, এরপর ওই অ্যাক্টরের কাছে কোন দুইটা অপশন এক্সিস্ট করতো ওইটা বুঝাইতে হবে, এন্ড এই দুইটাকে একসাথে লিংক করে ডিবেটটা রান করতে হবে। বুঝছো? অনুতপ্ত কিছু পুরো আলাদা না, মানে এখানে মজার বিষয়টা কি, অনুতপ্ত এটা হচ্ছে রিগ্রেট মোশন, এই সংসদ এক্স হিসেবে কিছু একটা করবে, এটা হচ্ছে অ্যাক্টর মোশন। হ্যাঁ, অ্যাক্টর আর রিগ্রেটকে যখন আমি মিক্স করে দিব, তখন তোমার দুইটা ফিয়াটকেই টাচ করতে হবে। অর্থাৎ প্রাইম মিনিস্টার এসে অ্যাক্টরটাকে বুঝাবে আর অ্যাক্টরের অপশনস গুলা বুঝাবে, সেকেন্ড স্পিকার আর থার্ড স্পিকার এসে কম্পারিজন বাম্প করবে। বুঝছো? তাহলে বেসিক্যালি অ্যাক্টরের ডেসক্রাইব করে কেন এটা ডেসক্রাইব করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন পলিসি মোশনটা দেখতে কেমন? এটা আমার খুব ফেভারিট একটা মোশন, কারণ আমার যখন মানে ডেবিউট হয় যে কোনো ডিবেটে, ওইটার মোশন ছিল এটা, এন্ড যে কোনো সেশন নিতে গেলে এই মোশনটার কথা সব সময় বলি। সেটা ছিল এমন, বাংলাদেশে একটা টাইমে ই স্পোর্টস এর প্রচুর হাইপ ছিল, মনে আছে? লাইক ট্রিপল আর, তারপর অ্যাপোলো ভাই, এই মানুষগুলো নতুন নতুন তখন হাইপ পাওয়া শুরু করছিল। তো ওই করোনা টাইমে, হ্যাঁ 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 হ্যাঁ, করোনার পর পর। তো ওই টাইমের বেসিসে একটা মোশন, সেটা হচ্ছে এই সংসদ বাংলাদেশের কারিকুলামে
ই স্পোর্টস কে অন্তর্ভুক্ত করবে। তাহলে ই স্পোর্টস এর অন্তর্ভুক্তি এই জিনিসটা কি বাংলাদেশের পার্সপেক্টিভে নতুন, রাইট? ই স্পোর্টস হুম এর অন্তর্ভুক্তি এটা যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে নতুন, তাহলে তুমি যদি এটাকে সাপোর্ট করো তোমাকে শুরুতে বুঝাইতে হবে যে স্যার দেখেন বাংলাদেশ এটা ইটসেলফ একটা ডেভেলপিং কান্ট্রি। অ্যাজ বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, তার মানে ওর কাছে এনাফ রিসোর্সেস নাই। তাই আমরা যে পলিসিটা নিব এটা যে আজকে কালকের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলবো ব্যাপারটা এমন না। আমরা 10 থেকে 15 বছর বা 5 থেকে 10 বছর সময় নিই। 10 থেকে 5 বছর সময় নিয়ে আমরা ধরেন বাংলাদেশ তো ক্রিকেটে মারা খাইতেছে, হকি টকি অন্য স্পোর্টসে কিছু পারে না, সো ওই বাজেট গুলাকে এখানে অ্যালোকেট করব। আমি এটা মানে স্যাটায়ার ওয়েতে বলতেছি, নট লাইক দ্যাট এভাবে বলবা। স্যাটায়ার ওয়েতে বলতেছি যাতে তোমরা অ্যাটলিস্ট অ্যাটেন্টিভ থাকো, না হলে এটা যথেষ্ট বোরিং একটা সেশন আমি জানি। সো তখন তুমি এভাবে বলবা যে অন্যান্য যে স্পোর্টসের সেগমেন্ট গুলা আছে ওই সেগমেন্ট গুলা ইটসেলফ অনেক বেশি কস্টলি এন্ড বাংলাদেশ ওখান থেকে কোনো আউটকাম জেনারেট করতে পারে না। কিন্তু বাংলাদেশেরই তরুণ বা ইয়াং জেনারেশন ওরা এই পার্টিকুলার সেক্টরটাতে অনেক বেশি প্রমিনেন্ট এন্ড ওদের এখানে ভালো রকমের পটেনশিয়াল আছে। আমি 5 থেকে 10 বছর টাইম নিব, আস্তে ধীরে প্রত্যেকটা স্কুল কলেজে এই জিনিসগুলোকে আমি এই কি বলে গেমিং করার জন্য যে ইকুইপমেন্ট থাকে এগুলো দিয়ে দিব। ওখানে আমি আস্তে দিয়ে দিব, যেহেতু আমি এগুলো আনতেছি তাই বাংলাদেশে এটার একটা আলাদা মার্কেট ক্রিয়েট হবে। তখন ই স্পোর্টস এর কোচ ক্রিয়েট হওয়া শুরু করবে, ই স্পোর্টস সাইকোলজিস্ট হওয়া শুরু করবে। এই মানুষগুলোকে দেন আমি আস্তে 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 স্কুল কলেজগুলোকে অ্যাপয়েন্ট করব। দেন স্কুলের বাচ্চা কাচ্চারা তখন ই স্পোর্টসটাকে একটা প্যাশন হিসেবে নিবে, তখন এটা ওদের সময় নষ্ট হবে না এন্ড এটার মাধ্যমে দেশের সুনাম অনেক বেশি বাড়বে। বাচ্চা কাচ্চাগুলো আগে টাইম নষ্ট করতো, ওইটার একটা ভ্যালু পাবে। বাচ্চা কাচ্চাগুলো আগে ফোন অ্যাডিকশনের মতো হয়ে যেত, ওইটা হবে না, কারণ ওরা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে কাজকর্ম করতেছে। সো আমি ফার্স্টে তোমাকে টাইমলাইন বললাম, মেকানিজম বললাম, এটা করা কেন নেসেসারি সেটা বললাম, এটা করা কেন ফিজিবল সেটা বললাম, এটার বেনিফিট বললাম। এই পাঁচটা এটার হ্যাঁ বলো। এটার উল্টা কি হয় না এভাবে যে এটা এক্স্যাক্টলি হয়, অবশ্যই হয়, অবশ্যই হয়। উল্টা কেস আছে বলেই তো অপোজিশন টিমকে ডিবেট করতে হ্যাঁ। দিচ্ছে, নাইলে তো হইতো না। তিনটা মেন অপোজিশনের So, কেস এটা হইতে পারে না যে ফার্স্ট হলো হচ্ছে পড়াশোনা থেকে ডিরেল করার একটা চান্স থাকে, সেকেন্ডলি লং টাইম হচ্ছে ডিজিটাল ডিভাইস ইউজ করার কারণে ওদের হেলথের জন্য এটা অনেক বেশি হার্মফুল। এরপরে অ্যাটেনশন স্প্যান ধীরে ধীরে কমে যাবে যে কোনো কাজের প্রতি। প্লাস ওরা হ্যাঁ হচ্ছে গিয়ে এই ধরনের গেমস এর একটা যেহেতু ভ্যালিডেশন পেয়ে যায়, লাইক কাইন্ড অফ পারমিশন পেয়ে যায় সেন্ট্রালি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের আরো মানে ওরা সেগুলো থেকে দূরে সরে আসতে চায় না। ওরা মনে করে যে আমরা 24 ঘন্টা করে হ্যাঁ 20 ঘন্টাই করতেছি, তার মানে আমি তো আমার টাইমটাকে ওয়েস্ট করতেছি না, আমি তো আমার টাইমটাকে একটা কাজে ইনভেস্ট করতেছি। ইভেনচুয়ালি এটাও একটা র্যাট রেস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটার আবার রিবার্ট হচ্ছে যে ভাই দেখেন আমি তো এখানে কোচ রাখতেছি, এখানে আমি সাইকিয়াট্রিক রাখতেছি। 2, এটা যখন অনেক বেশি কম্পিটিটিভ পর্যায়ে যাবে গা, তখন বাচ্চারা তো একটা সার্টেন স্টেজ পার করতে না পারলে বা একটা সার্টেন না করতে পারলে এখানে টিকবেই না। এটার এগেইনস্টে যদি ওই যে ব্লু ওয়েল গেমের রেফারেন্স কেউ যদি আনে, না বাবা, যেমন এখানে ধরেন এই যে তুমি এই মিস্টেকটা করতেছো, এটাই আমি চাইছিলাম মনে মনে। কেন তোমাকে পিএম স্পিচের স্ট্রাকচার আমি কি শিখাইছি বলো তো? শুরুতে তোমাকে ক্যারেক্টারাইজেশন করতে হবে, হ্যাঁ স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে, রাইট? হ্যাঁ আচ্ছা, এখন আসো ক্যারেক্টারাইজেশন এই জিনিসটা কি। তোমার মোশনে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে তুমি যত ডিপ চিন্তা ভাবনা করে যত ডিপ যাইতে পারো, এটাই তো ক্যারেক্টারাইজেশন। হ্যাঁ হুম ফাইন, এবার আসো ই স্পোর্টস এর ক্যারেক্টারাইজেশন বা ই স্পোর্টস এটার মানে কি। ই স্পোর্টস এর ডেফিনিশন হচ্ছে এমন একটা গেম যেটার বৈশ্বিক পর্যায়ে কোনো একটা ইভেন্ট হয়, রাইট? হুম। আচ্ছা, এখন বলো তো ভাইয়া ব্লু হোয়েল কি বৈশ্বিক পর্যায়ে ইভেন্ট হয়? যারা ব্লু হোয়েল একদম টপ পর্যায়ে চলে গেছে ওদেরকে কি তুমি ওয়ার্ল্ড কাপ দিয়ে সেলিব্রেট করতে দেখছো? না। তাহলে এটা কি ই স্পোর্টস? ভাইয়া ই হ্যাঁ। স্পোর্টস এর কয়েকটা লাইক রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিতেন, ফ্রি মানে কি ফায়ার, ধরনের গেম? পাবজি, ভ্যালোরেন্ট। ও
আচ্ছা, এগুলা এই স্পোর্টস। স্পোর্টস মাইনক্রাফট তো অনেকে খেলে, না এগুলা না। মাইনক্রাফট আমি তোমাকে একদম সিম্পলি বুঝাই। মানে তুমি ছেলেদেরকে কি গেম খেলতে দেখো বেসিক্যালি, বা হচ্ছে তুমি দোকানে কি গেম খেলতে দেখো? ফিফা, পেস, ফিফা, পেস, ভ্যালোরেন্ট, আর কি পাবজি। কি জানি PS5 দিয়ে কি কি জানি খেলে। PS5 হচ্ছে ওইগুলা দিয়ে তোমার ফিফা খেলে। ওই ডিভাইসটার নাম আর কি, বুঝছো? হুম। তো তো হ্যাঁ। এটা হচ্ছে মানে তুমি আমির হান্নানের ভিডিও দেখো? না, আচ্ছা, প্যারা নেই, মেয়েরা এগুলো দেখে না। এটাকে আমি আজকে জীবনে প্রথমবার নাম শুনলাম। স্ট্যান্ড আপ ব্যাপার না। কমেডিয়ান। হ্যাঁ, ব্যাপার না। সো এই স্পোর্টস গুলা না কেমন, ধরো ক্রিকেট, ফুটবল, এগুলো তো একটা স্কিলের ব্যাপার থাকে না, যে তুমি যত ফিজিক্যাল স্কিল দেখাইতেছো তত ভালো করতেছো। এখানে ওই গেমিং এর স্কিল গুলা অন্য লেভেলের জিনিসপাতি। লাইক তুমি যে খেলে মজা পাইতেছো ব্যাপারটা এমন না। ওখানে তুমি দেখতেছো যে তুমি 90 মিনিটের ম্যাচে তুমি বল নিতে নিতে ও তোমাকে 6 গোল দিয়ে দিছে, এন্ড এটা এত বেশি কম্পিটিটিভ, তোমার সাথে যে বান্দা 6 গোল দিছে ও ন্যাশনাল সার্কিটে কম্পিট করতে পারতেছে না, এর কম্পিটিশনটা অনেক বেশি হাই। তখন আবার এখানে যে মানে নেশা হয়ে যায় ব্যাপারটা এমন না, এটা অনেক টাফ। আমি খেলছি তো জানি, বা একটা টাইমে খেলতাম। তো যাই হোক, এটা হচ্ছে এতক্ষণ মোশনের ফিয়াট, এটা নিয়ে এত লম্বা ডিসকাশন, এত ধরে ধরে আলাপ কেন? তুমি সিম্পল এই কাজটা করে আসতে পারলে ডিবেট জিতবা, কাহিনী শেষ। এরপর তোমাকে আমি যা শিখাবো এটাই প্রথম জিনিসটার ব্যাকআপ, এটা তোমার স্পিক্স বাড়াবে আর কিচ্ছু না। সো এটা নিয়ে এত লং ডিসকাশনের রিজনিং, বুঝছো? জি। ফাইন, নাহলে এত টাইম আমি নিতাম না। এবার আসো ফার্স্ট স্পিকারের যে টাস্ক। আমি জানি আগের দিন যে তোমাদেরকে সেশন নিছি, ক্যারেক্টারাইজেশন যা যা বলছি এগুলো কিছু তোমরা ক্লিয়ার হও নাই, এটা আমি জেনেই করছি কাজটা। আজকে ক্লিয়ার হবা ইনশাল্লাহ। কেন? গতকালকে আমার জাস্ট এটাই মানে লাস্ট দিন যে সেশনটা নিছিলাম ওখানে আমার উদ্দেশ্যই ছিল এটা, তোমরা যাতে ওয়ার্ড গুলোর সাথে ইউজ টু হও। কারণ ডে ওয়ানে এগুলো ভমিট করলে জীবনেও মাথায় ঢুকবে না, এটা আমি জানি। দ্যাটস ওয়াই এটা করিনি। সো এখন যেটা বুঝাবো একটু মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করো। আমরা লাস্ট দুইটা সেশন ফার্স্ট স্পিকারের বেসিক কাজকর্ম নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি। ফার্স্ট স্পিকারের বেসিক কাজই হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা। এখানে আমি জাস্ট ওয়ান লাইনে লিখে গেছি, পরে এক্সপ্লেইন করবো, প্যারা খায় না। ওর বেসিক কাজগুলো কি? একটা পাওয়ারফুল ইমোশনাল কনটেক্সট দিয়ে, একটা পাওয়ারফুল ইমোশনাল কনটেক্সট সেট করে ডিবেটে যে নেসেসারি ওয়ার্ডগুলো ওগুলোকে ক্যারেক্টারাইজ করা। ক্যারেক্টারাইজেশন মানে কি আসলে? খুব সিম্পল। ধরো এখানে যে কোনো একটা বাচ্চা যাকে আমি চিনি, ওকে এখন একটু পচাবো। কাকে পচানো যায়? সাকিবকে। আচ্ছা, সাকিবকে ধরো। ক্যারেক্টারাইজেশন জিনিসটা দেখতে কেমন? আমি জানি যে সাকিব এই ছেলেটা বিএফ শাহিন কলেজে পড়ে, এন্ড ও হচ্ছে কোন সেকশনে? রেডিয়াম, রাইট? রেডিয়ামে জি পড়ে। ভাই। সো সাকিব 11-এ রেডিয়াম সেকশনে পড়ে। এটা হচ্ছে ওর পরিচয়, বা এটা হচ্ছে ওর কি বলে ডেফিনেশন। যখন আমি ক্যারেক্টারাইজেশন বলা শুরু করব সেটা হচ্ছে, এক, ওকে যে কোনো কাজে ডাকলে অনেক বেশি পাওয়া যায়, তার মানে ও অনেক বেশি হেল্পফুল একটা ছেলে। দুই, ওকে কোনো একটা কাজ দিলে ও এটা করার ট্রাই করে, তার মানে ও রেসপন্সিবল একটা ছেলে। তিন, ও সবসময় অনেক বেশি হাসি খুশি থাকার ট্রাই করে। চার, ও কারিকুলাম অ্যাক্টিভিটিজের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড থাকে। পাঁচ, যেহেতু ও শাহিন কলেজে পড়ে হয়তোবা ও ডিসিপ্লিনড। যেহেতু ও শাহিন কলেজে পড়ে হয়তোবা ওর একটু উঙ্গা বুঙ্গা রেকর্ড আছে, হোয়াট এভার। সো তার মানে কি? তার মানে হচ্ছে ওর সম্পর্কে আমি যে কথাবার্তাগুলো জানি, ওর সম্পর্কে আমি যে ডেফিনেশন গুলো জানি, ডেফিনেশন গুলার কিওয়ার্ডকে ধরে ধরে আমি একটা বেসিক মানে ঘুরে অন্য জায়গায় নিয়ে গেলাম কথাটাকে। দিস ইজ ক্যারেক্টারাইজেশন ইন এ নাটশেল। প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি যত বেশি WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করতে পারবা সেটাই ক্যারেক্টারাইজেশন। একটু আগে তোমাদেরকে কিওয়ার্ড কেমনে পিক করতে হয় একটা মোশন থেকে, এটা শিখাইছি না ই স্পোর্টস এর এক্সাম্পলটা দিয়ে? হ্যাঁ, এইভাবে তোমরা যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলোকে পিক করবা, ওগুলাকে যত বেশি কোয়েশ্চেন করতে থাকবা তত বেশি ক্যারেক্টারাইজেশন পাবা। এখন ইমোশনাল কনটেক্সট এই জিনিসটা কেমন? একটু আগে তোমাদেরকে একটা মোশন দিলাম না, যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ক। তো তুমি বুঝাবা যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাফারিংস গুলো দেখতে কেমন। ওই পরিবারে হয়তোবা মানুষটা ওর নিজে ঈদের টাইমে একটা জামা কিনতে ইচ্ছা হইলে ওই জামাটা ও কখনো কিনতে পারে না। ও হয়তো ওর মা বাবাকে ও ঈদের টাইমে ভালো জামা কাপড় কখনো কিনতে দেখে না। ওরা হয়তোবা
এই জামা কাপড়গুলো যে কিনে, একটা জামা কেনার পিছনে একটা লম্বা স্ট্রাগল থাকে, ওই স্ট্রাগল গুলোকে পাড়ি দিয়ে ওরা এই জায়গাটাতে আসে। তার মানে হচ্ছে ওই জায়গাটা থেকে ওই মেয়েটা যদি ক্রিকেটার হওয়ার লাইফটাকে চুজ করে, এন্ড বাংলাদেশে যেহেতু এই জিনিসটার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি বাজে, ও আলটিমেটলি একটা আনসার্টেইন লাইফকে চুজ করলে ওর লাইফের সার্টিনিটিটাকে হারায়, ওর লাইফের সিকিউরিটিটাকে হারায়। তার মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে ও ছোটবেলা থেকে সবকিছু অনেক বেশি স্যাক্রিফাইস করে আসতে শিখছে। যেহেতু ওগুলোকে স্যাক্রিফাইস করতে শিখছে, এন্ড ওই মুহূর্তে ও নিজের সেলফিশনেসের কারণে ডিসিশনটা নিছে, এন্ড ইফ এটা ফল করে তখন এই জিনিসটাকে একটা ইনার গিল্টের মধ্যে ভুগাবে যে ও ওর নিজের সেলফিশনেসের কারণে পুরো পরিবারকে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেলছে। দিস ইজ কল্ড ইমোশনাল কনটেক্সট সেটআপ। বুঝছো? বুঝতে পারছি। বাকিরা বুঝছো? মানে জি ভাই। বেসিক্যালি এখানে ওর খারাপ ডিসিশনের কারণে ওর যেহেতু ফুল ফ্যামিলিটা পরে একটা মিজারেবল লাইফ লিড করতেছে। এটা হচ্ছে তুমি যত ইমোশনাল কাহিনী টানতে পারো। লেটস সে আরেকটা মোশন দিই। এই সংসদ বৃদ্ধাশ্রমের ধারণায় অনুতপ্ত। হ্যাঁ, বৃদ্ধাশ্রম তো বুঝো, হ্যাঁ, ওল্ড এজ হোম। ওল্ড এজ হোম, নট লাইক দ্যাট পুরাতন বাড়ি। হ্যাঁ So, বৃদ্ধাশ্রমের ধারণায় অনুতপ্ত। এখন ধরো তাইলে এখন আমি কি বুঝাবো, যে একটা ফ্যামিলি ওর প্যারেন্টস গুলা যত টাইগার প্যারেন্টস হোক, যত বাজে প্যারেন্টস হোক, স্টিল ওই বাচ্চাটা ওর প্যারেন্টস এর কাছ থেকে খুব খুব ছোট ছোট এমন কিছু মোমেন্ট পায়, যে মোমেন্টটা ওই বাচ্চাটার মেন্টাল ওয়েলবিং এর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, যে জিনিসটা ওই বাচ্চাটার আপব্রিঙ্গিং এর জন্য অনেক বেশি কি বলে নেসেসারি। মিনিং ওই সার্টেন বাচ্চাটা যত বেশি বাজে প্যারেন্টিং এর মধ্যে দিয়ে যাক না কেন, ওই বাচ্চাটার মা বাবাগুলা যারা অনেক বেশি কষ্ট, মানে তোমার মা বাবার সাথে, আমার মধ্যে মাথায় আসতেছে না, মানে মা বাবার সাথে বাচ্চার যে ইমোশনাল একটা কানেকশন, ওদের যে একটা ইমোশনাল স্টোরি, ওই স্টোরি গুলাকে তুমি আস্তে আস্তে বলা শুরু করবা। এন্ড ওই স্টোরির বেসিসে মানে বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম, এই সার্টেন কালচারটা কেন ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে ওই মানুষগুলোকে সাপ্রেস করে, ওই মানুষগুলোকে ওল্ড এজ হোমে পাঠানোর। তার মানে হচ্ছে ওই মানুষগুলোর যে বন্ডটা থাকার কথা, ফ্যামিলি বন্ডটা থাকার কথা, একটা মানে কি বলে পজিটিভ ভাইব থাকার কথা ওর পাশে, ওই জিনিসটা কেন মিসিং, ওইটা ইমোশনালি আস্তে আস্তে বুঝাইতে থাকবা। ইমোশনাল কনটেক্সট সেটআপ এর পরে দেন তুমি নেসেসারি ওয়ার্ডগুলোকে ক্যারেক্টারাইজ করা শুরু করবা। বুঝছো? পিএম এর স্টার্টিংটা কেমনে হবে এটা বুঝছো? এই জিনিসটা বুঝানোর পর তুমি চলে যাবা বার্ডেন পুশিং এ। ভাই লাস্ট 30 সেকেন্ডস একটু আবার বলবেন? ওকে ফাইন। তোমার পিএম স্পিচ তুমি শুরু করবা কিভাবে? ফার্স্ট, যদি ওই মোশনে কোনো একটা ইমোশনাল কনটেক্সট তুমি সেট করতে পারো, বা সবথেকে ভালনারেবল ক্যারেক্টারটাকে খুঁজে বের করতে পারো, ওর সাথে বা ওর ওই ভালনারেবল ক্যারেক্টারটার সব থেকে ইমোশনাল স্টোরিগুলোকে তুমি পিক করে আনবা। ইমোশনাল স্টোরিগুলোকে পিক করে একটা কনটেক্সট বানাইলা। ওই কনটেক্সটের পর তুমি মোশন থেকে নেসেসারি ওয়ার্ডগুলো পিক করে ক্যারেক্টারাইজেশন করা শুরু করলা, ক্যারেক্টারাইজেশন করলা, দেন তুমি বার্ডেন পুশিং এ চলে যাও। এই সার্টেন কনটেক্সটে আমার বেসিক অবজেক্ট হচ্ছে এই জিনিসটা গেইন করা। এই সার্টেন জায়গা থেকে আমার বেসিক অবজেক্ট হচ্ছে ওই ফ্যামিলি বন্ডগুলোকে ঠিক করা। এই মা বাবা যারা অনেক বেশি ভালনারেবল, ওদেরকে একটা ভালো অবস্থানে যাওয়া, ওদেরকে একটা ভালো অবস্থানে রেখে প্রত্যেকটা ফ্যামিলির বন্ডিং গুলোকে ঠিক রাখা ইজ দ্য ফান্ডামেন্টাল মেট্রিক অফ দ্য ডিবেট। এভাবে করে তুমি ডিবেটের ম্যাট্রিক সেট করে দিবা ফ্রম দ্য ফার্স্ট স্পিকার। এইটুকু পোর্শন বুঝতে পারছো? হ্যাঁ, মানে তার উপর- পিএমটা। হ্যাঁ বলো, মানে এই যে এখান থেকে এইটুকু পোর্শন, এটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, মানে পিএম বেসিক্যালি ডিবেটটা কোন দিকে যাবে ওই ডিরেকশনটাই সেট করে দিবে, যে এটা হচ্ছে ডিবেটটারে মাপকাঠি টাইপ জিনিস। এক্স্যাক্টলি। মানে ও হচ্ছে কি ওর টিমের যেই মেইন, মানে ওর টিমের মেইন মোটোটা, ওরা যেই দিকে আগাচ্ছে টিমের মতো না সেটা বাবা, দেখাবে আর কি। ও হচ্ছে বলবে যে ডিবেটটা জাজ করার ম্যাট্রিকই এটা, এই ম্যাট্রিকে যে যাবে ও ডিবেটটা জিতবে। এই এক্স্যাক্ট এই লাইনিংটাই বলবে যে আজকে ডিবেট জিতার জন্য অপোজিশনকে এটাই প্রুফ করা লাগবে, এরপর বুঝাবে যে এটা প্রুফ করা কেন নেসেসারি। বুঝছো? হুম। এক্স্যাক্ট এই লাইনটাই বলবে। আচ্ছা, এবার এখানে একটা ভিডিও তোমাদেরকে দেখতে হাইলি রেকমেন্ড করব, সেটা হচ্ছে
এই জিনিসটা লিখে সার্চ দিবা এন্ড টিম মুনি ওর স্পিচটা শুনবা। তাহলে পিএম স্পিচের আরেকটা ইম্পর্টেন্ট কাজ মডেলিং, এটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না, কারণ আমি চাই তোমরা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? সো মডেলিং জিনিসটা কি, একদম সিম্পলি যদি বলি, এই যে এখানে যে কোনো একটা প্রবলেম সলভ করার মেকানাইজেশন বলছিলাম না, এটার একটা ভালো ব্যাখ্যা হচ্ছে মডেলিং। দিস ইজ নট লাইক দ্যাট তুমি মানে জামা কাপড় পরে ও সাজগোজ করে মডেলিং করতেছো। দিস ইজ লাইক কোন মডেলে তুমি প্রবলেমটা সলভ করতেছো, বুঝছো? হ্যালো, হ্যাঁ ভাই। জি ভাই, শোনা যায়। আচ্ছা, সো মডেলিং এটার বেসিক কনসেপ্ট হচ্ছে তুমি একটা প্রবলেম কোন মডেলের মধ্যে সলভ করবা। এটার জন্য এই ভিডিওটা দেখবা, এটা আমি এক্সপ্লেইন করবো না, এটা একটা ডিবেটের ভিডিও বাই দ্য ওয়ে, এন্ড মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডেলিং স্ট্র্যাটেজি এভার, মানে স্যার খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা ভিডিও, এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবা, কিচ্ছু বলবো না এটা নিয়ে। আচ্ছা, এবার আসো ক্যারেক্টারাইজেশন কেমনে করবা। আমি তো তখন বলছি যে ক্যারেক্টারাইজেশন করো 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 করো। ফার্স্ট আবার সেম আলাপ, তোমাকে প্রবলেম কি এটা খুঁজে বের করতে হবে। এটা কি কালার আসলো, হোয়াটএভার, তোমার প্রবলেম কি এটা খুঁজে বের করতে হবে। এই প্রবলেম দ্বারা কারা কারা এফেক্টেড ওরা খুঁজে বের করতে হবে। এইটুক পর্যন্ত গেলা, মানে তুমি বেসিক্যালি ফার্স্টে কন্টেক্সচুয়ালাইজেশন করলা, দেন ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে পিক করলা, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে প্রবলেমের বেসিসে ক্যারেক্টারাইজ করলা। এরপর হচ্ছে আসল মজাটা শুরু, এরপর ডিবেটে যত স্ট্র্যাটেজিক্যাল খেলাটা শুরু। এরপর তুমি মানে এরপর যত স্ট্র্যাটেজি বা তোমার যত কুটনা বুদ্ধি এগুলো এখানে থাকবে। এরপর তুমি কি বলবা যে ভাই দেখেন, ওই যে ক নামক মেয়েটা, ওর হাতে দুইটা অপশন ছিল, কিংবা হ্যাঁ। অন্য যে কোনো প্রবলেম, এটা যখন আর্গুমেন্টেশনের সেশন নিব তখন আরো পিকচার মানে কি বলে ভিভিডলি ক্লিয়ার হবে। হ্যাঁ, বাট আজকে আপাতত বুঝে যাও। তুমি যখন প্রবলেমটা বললা, এরপর বললা যে ভাই দেখেন, প্রবলেমের অল্টারনেটিভ সলিউশন দুইটা, ঠিক আছে? প্রবলেমের অল্টারনেটিভ সলিউশন দুইটা, কোন দুইটা? তুমি একটা নিবা হচ্ছে তোমার মানে তোমার মোশনে তোমার যে জিনিসটা প্রুফ করা লাগবে এটা একটা সলিউশন, আর অপোজিশন বেঞ্চ যেটা প্রুফ করে ওটা আরেকটা সলিউশন। তাহলে আল্লাহর দুনিয়ায় প্রবলেম যাই হোক সলিউশন কয়টা হবে বলো তো? মানে আল্লাহর সলিউশনটা দুনিয়ায় শুধু আমি তো আমার সাইডে আমি যেটা বলবো এটাই আমার সলিউশন। না না এটাই না সলিউশন হবে। না 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 এমন না। প্রবলেম একটা আছে, প্রবলেম সলভ করার কি বলে পসিবল সলিউশন দুইটা, পসিবল হুম। সলিউশন দুইটা, এক আমার সাইডেরটা, দুই অপোজিশন সাইডেরটা। হ্যাঁ, এরপর তুমি আস্তে 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 বুঝাবা যে এই দুইটা সলিউশনের মধ্যে ক্ল্যাশটা এক্স্যাক্টলি কই। এই দুইটা মানে সলিউশনের কোন মধ্যে সলিউশনটা বেশি বেটার, মানে আমার সলিউশনটা কেন বেশি বেটার, না এটা বাবা, বুঝি। ভুলটা এখানেই হয়, তুমি যেটা বলতেছো ভুলটা এখানেই হয়। তুমি খুব ক্লিয়ারলি মেনশন করবা যে দুইটা পসিবল সলিউশন এক্সিস্ট করে, আমার সাইড ওর সাইড। এমন না যে আমার সাইড ওর সাইড, বলবা যে এটা এটা। দেন দেন এই দুইটা সলিউশনের মধ্যে গ্যাঞ্জামটা কই। দুইটা সলিউশনের মধ্যে তুমি যখন গ্যাঞ্জামটা আইডেন্টিফাই করতেছো সেটাকে বলে আইডেন্টিফাইং ক্ল্যাশ। হ্যাঁ, অর্থাৎ দুইজনের মধ্যে ক্ল্যাশেস গুলা কই ওইটা তুমি সবার আগে ফাইন্ড আউট করতেছো। ক্ল্যাশেস এটা বলা আর ভালো খারাপ বলা কি সেম না? একদমই সেম না। কেন? কারণ তুমি যখন ধুপ করে ভালো খারাপ বলা শুরু করো, আমি যখন এজ বসি তখন আমার কাছে আলাপগুলো অনেক বেশি স্ক্যাটার্ড লাগে, কারণ আমি তো প্রেপ টাইমে ডিসকাশন করি না, বা তুমি যেসব জিনিসপাতি চিন্তা করতেছো আমার মাথায় হয়তো ওই চিন্তা চলতেছে না। সো এজকে যত বেশি ইজিলি খাওয়াইতে পারবা ও জিনিসপাতি তত বেশি মার্ক দিবে তোমাকে, সোজা কথা, বুঝছো? সো দুইটা সলিউশন বলে দেন তুমি ক্ল্যাশে চলে যাবা। ক্ল্যাশ অ্যানালাইসিস কেমনে করবে এটা আমি বলবো না, এটার জন্য WUDC 2010 ওপেন কোয়ার্টার ফাইনালটা দেখবা, ঠিক আছে? জি। এটা আমি বলবো না, কারণ বললে কিছুই মনে থাকবে না, এগুলো যে বলছি এগুলো ভুলে যাবা আমি শিওর। এবার আসো, তুমি এতক্ষণ কি করলা? কনটেক্সট বললা, ক্যারেক্টারাইজেশন করলা, ক্ল্যাশ বললা, এখন তুমি তোমার আর্গুমেন্টেশনে যাবা, রাইট নাকি? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন আর্গুমেন্টেশন আসবো। আর্গুমেন্টেশনে এসে ভুলেও এই কাজ করবা না যে আমরা পক্ষ দল থেকে 3টি যুক্তি দিব ABCDE, আমরা আর্গুমেন্টিংটা 1 2 3, ভুলেও না। আই হ্যাঁ। তুমি তোমার আর্গুমেন্টেশন থেকে শুরু করে যত কথাবার্তা হবে সবগুলোকে কোশ্চেন অ্যান্সার আকারে সাজাবা। ভাই দেখেন, আমি এই কাজ করতে গেছি,
এই কাজ করতে গিয়ে আমরা এই সমস্যায় পড়ছি, এই সমস্যার সলিউশন কি, দুইটা সলিউশন পাইছি। এই সলিউশন করতে গিয়ে ঝামেলা কি, এটা এটা, এই সলিউশন করতে গিয়ে ঝামেলা কি, এটা এটা, দুইটা ঝামেলার মধ্যে এটা সলভ করা আমার জন্য ইজি। মানে তুমি এরপর থেকে আর্গুমেন্টেশনের সেশনে তো যাবো, তখন তো বুঝবা যে কোয়েশ্চেন অ্যান্সার কেমনে ফেস করবা, বাট এখন এটা জেনে রাখো, এরপর ভুলেও আমাদের আর্গুমেন্ট 1 2 3 এই কথা আসবেই না। তুমি তোমার প্রত্যেকটা কথাবার্তা এটাকে কোয়েশ্চেন অ্যান্সার আকারে সাজাবা, কোয়েশ্চেন অ্যান্সার আকারে সাজাবা, আর প্রত্যেকটা জায়গায় প্রবাবিলিটি দেখাবা। প্রবাবিলিটিটা কেমন, 9 10 প্রবাবিলিটি ট্রি করছো না, জি ওই প্রবাবিলিটি ট্রির মতো করে ব্যাপার স্যাপারগুলা বুঝাবা, যে আমি এই কাজ করতে গেছি আমার হাতে 2টা অপশন এক্সিস্ট করতো, আমি এই কাজ করতে গেছি আমার হাতে 3টা অপশন এক্সিস্ট করতো। এবার তুমি বুঝাবা যে তোমার অপশন চুজ করা কেন ভালো, বাকি 3টা অপশন কেন খারাপ, তোমার অপশন চুজ করা কেন ভালো, বাকি 3টা অপশন কেন খারাপ, বাকি অপশনটা কেন খারাপ। তখন যেটা হবে, ওর ওয়ার্ল্ডে সলিউশন এক্সিস্ট করে এটা তুমি অ্যাকনলেজ করছো, কিন্তু ওই সলিউশন কেন কাজ করে না ওইটা তুমি প্রুফ করে ফেলছো, তাহলে ও কিন্তু ব্যাকফুটে চলে যাবে অলরেডি। কারণ যখন তুমি এই কাজটা করবা তখন ওর আগে এটা বুঝাইতে হবে যে ওর পলিসিটা কেন ভালো, এটা বুঝানোর পরে ও তোমার পলিসিকে অ্যাটাক করতে পারবে, এর আগে কিন্তু পারবে না, বুঝছো? তাইলে কি আমি এখানে আমার ওই মানে টিমের রোডম্যাপ তো তাইলে এখানে আসলো না, আমার টিম সাইড থেকে যে কি প্রুফ করবে আচ্ছা, যদি আমি কোশ্চেন ভালো আনসার ফর্মেটে। ভালো question। তুমি তোমার টিম সাইড থেকে যেটা প্রুফ করবা ওটা বার্ডেন পুশিং এর মধ্যে চলে যাবে, বুঝছো? মানে মেট্রিক সেট করার টাইমে। হ্যাঁ, আর আর্গুমেন্ট রিলেটেড যে কথাবার্তাগুলা এটা কোয়েশ্চেন অ্যান্সার আকারে আসবে। আর একদম এই যে দেখো লাস্টে এখানে দিয়ে রাখছি, একদম যখন তোমার স্পিচ শেষ হয়ে যাবে লাস্ট 30 to 45 সেকেন্ড, তখন তুমি আলটিমেটলি কি কি ইউটিলিটি প্রোভাইড করতেছো বা তোমার আলটিমেটলি আউটকাম কি, ওগুলো তুমি 1 2 3 করে বলো, সমস্যা নেই। মানে তুমি আসলে 1 2 3 করে যেটা বলতা ওইটা একদম শেষে অ্যাজ এ সামারি বলতেছো, বুঝছো? তুমি 1 2 3 করে যেটা বলতা ওইটা একদম শেষে অ্যাজ এ সামারি বলতেছো, কিন্তু এর আগে এই সামারিটা দেওয়ার জন্য এই সব কিছুকে তুমি কোয়েশ্চেন অ্যান্সার আকারে ক্লিয়ার করছো, যাতে অ্যাজ জিনিসটা খুব ভালো মতো বুঝে। কারণ ধরো আমরা যখন একটা বিপি ডিবেট জাজ করতে বসি, নিয়ারলি 1 ঘন্টা পকর পকর শোনা লাগে। তো তোমার কি মনে হয় যে আমরা হচ্ছে রিল দেখতে দেখতে অভ্যস্ত, সো আমরা 1 ঘন্টা প্রত্যেকটা কথা খুব ভালো মতো শুনে মনে রাখি? ইজ ইট মানে অ্যাকচুয়ালি পসিবল? না তো। তুমি যেমন ভন্ড আমরাও তো একই রকমই ভন্ড, তাই না? মানে তোমরা যেমন রিল দেখে টাইম ওয়েস্ট করো আমরা তো তাই করি। সো আচ্ছা, মেইনলি জিনিসটা হচ্ছে গিয়ে এটাই যে সিকিউর গঘ লিখবো এন্ড এরপরে লাস্টে হচ্ছে গিয়ে বলে দিব সুতরাং গুরুত্ব উদ্দীপক অপরিসীম। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। এক্স্যাক্টলি। মানে হচ্ছে তুমি ঘ নাম্বারের কোশ্চেন লিখতেছো, ফার্স্ট অ্যাসারশন দিবা, হ্যাঁ। অ্যাসারশনের পর রিজনিং দিবা, এরপর লিংক আপ করবা, অর্থাৎ উদ্দীপক আর তোমার টেক্সট বুকের সাথে লিংক আপ, এন্ড লাস্টে কি ডিসিশন আসছে এটা। এই আলাপটা নিয়ে কালকে আসবো, বাট তুমি অ্যানালজিটা আগে ধরতে পারছো। সো ইয়াপ। সো তাহলে এখানে বেসিক্যালি কি হইতেছে, এই তোমার ইন টোটাল ডিসকাশনটাকে কোশ্চেন অ্যান্সার আকারে সাজাবা, কোশ্চেন অ্যান্সার আকারে সাজানোর পরে তুমি কি প্রুফ করতে চাইছিলা, মানে অপোজিশনের কি কি প্রুফ করা লাগবে ওইটা প্রুফ করলে কেন অপোজিশন জিতবে সেটা, এন্ড অপোজিশন কেন এটা প্রুফ করতে পারবে না সেটা, এন্ড দেন হচ্ছে ফিনিশিং। এই জিনিসটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ওই লাইক মেয়েটার যে মোশনটা দিয়ে বুঝাইতেছিলাম যে 19 বছরের একজন মেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, এইচএস এর পর ওর হাতে 2টা অপশন আসছে আইদার মেডিকেল নাইদার ক্রিকেট টিমে খেলবে, ওইটার বেসিসে বুঝাই। ধরো তুমি এখন এটা বুঝাচ্ছ যে ও হচ্ছে মেডিকেল কলেজে যাবে, মানে মেডিকেলে ভর্তি হবে, তাইলে কি, তাইলে বলবা যে ভাই ও যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই আমাদের ডিবেটের বেসিক বার্ডেন হচ্ছে ওর জন্য একটা সিকিউর ক্যারিয়ার ফিক্স করা। এখন এখন বাবা গভর্নমেন্ট তো আলাপ দিবে যে ওর নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটাইজ করা উচিত, ওর ওর মানে দুনিয়ার প্রিন্সিপাল আলাপ দিবে। তখন তুমি বলবা যে একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কেন নিজের ইচ্ছার চেয়েও একটা সিকিউরড জিনিসপাতি অনেক বেশি ফিজিবল। এখন সিকিউর জিনিস তো জীবনেও গভর্নমেন্ট প্রুফ করতে পারবে না। সো তুমি বার্ডেন হিসেবে এমন একটা কিছুকে চুজ করবা যেটা শুধু তুমিই প্রুফ করতে পারো, অপোজিশন প্রুফ করতে পারবে না, অথবা দুইজনই মিউচুয়ালি একটা জিনিস প্রুফ করবা। ওটা নিয়ে কালকে আলাপ দিব। বাট বার্ডেন পুশিং হচ্ছে তোমাকে ডিরেক্টলি বলে দিতে হবে ইফ অপোজিশন ডিবেটটা জিততে চায় ওদের এটা প্রুফ করা লাগবে।
এবার কখনো কখনো এমন হইতে পারে যে তোমরা দুইজন সেম জিনিস প্রুফ করতেছো, কখনো এটাও হইতে পারে যে তোমরা দুইজন ডিফারেন্ট জিনিস প্রুফ করতেছো। তখন তোমরা তোমাদের এটা লেজিটিমেসি দিবা যে আমি এটা এই কারণে এটা প্রুফ করাটা নেসেসারি। বুঝছো না? বুঝি নাই, আমি ওপোনেন্টের কি প্রুফ করবো এটা লেজিটিমেসি আমি দিব। ও আচ্ছা, লাস্টের পার্টটা হ্যাঁ হ্যাঁ, প্যারা নেই। এইটুকু যদি না বুঝে থাকো কোনো প্যারা নেই, এটুকু কালকে ডিটেইল আলাপ হবে, ঠিক আছে? এখানে জাস্ট এটা জেনে রাখো যে আর্গুমেন্টকে 1 2 3 এমনে বলবা না, কোয়েশ্চেন অ্যান্সার আকারে তোমার স্পিচটাকে সাজানোর ট্রাই করবা। এটা হচ্ছে এই পেজের সামারি। এখানে আসো। বার্ডেন পুশিং জিনিসটা কি? তুমি তুমি একদম শুরুতেই বলছিলাম যে এসে বলবা যে অপোজিশন যদি এক্স জিনিসটা প্রুফ করতে পারে তাহলে অপোজিশন ডিবেটটা জিতবে, নাইলে ওরা ডিবেটটা হারবে। এটা বলছো না? এটুক তো বুঝছো যে তুমি এসে একটা জিনিস প্রুফ করতে চাচ্ছ, এন্ড অপোজিশনকে বার্ডেন দিচ্ছ যে অপোজিশন এরও এটা প্রুফ করা লাগবে। এটুক তো বুঝছো? হ্যাঁ। এখন তোমরা হ্যাঁ, যেটা প্রুফ করা নিয়ে মারামারি করতেছো, হতে পারে তোমরা দুইজনই সেম জিনিস প্রুফ করতে চাচ্ছ, অথবা দুইজন দুইটা জিনিস প্রুফ করতেছো। ভালো করে বুঝো, হইতে পারে তোমরা দুইজন সেম জিনিস প্রুফ করতে চাচ্ছ, অথবা তোমরা দুইজন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস প্রুফ করতে চাচ্ছ। এইটুক বুঝছো? যদি তোমরা দুইজন সেম জিনিস প্রুফ করতে চাও, সেম কিভাবে প্রুফ করতে চাইতে পারি ভাইয়া? এক্সাম্পল দিব, তুমি আগে থিওরিটিক্যালি বুঝো। ধরো দুইজন সেম জিনিস প্রুফ করতেছো, তখন বুঝাবা যে কে বেটারলি মানে প্রুফ করতে পারে বা কে বেটারলি প্রবলেমটা মানে সলভ করতে পারে। আর ধরো কেউ হচ্ছে এই ইন টোটাল জিনিসটা দুইজন দুইটা জিনিস প্রুফ করতেছো, তখন বুঝাবা যে তোমারটা প্রুফ করা কেন বেশি নেসেসারি। যেমন মেয়েটার মোশনে দুইজন দুইটা জিনিস প্রুফ করতেছে, একজন বুঝাচ্ছে মেয়েটার নিজের ইচ্ছাকে প্রায়োরিটাইজ করা উচিত, আরেকজন বুঝাচ্ছে যে ওর সেলফ মানে কি বলে সিকিউরড ক্যারিয়ারকে প্রায়োরিটাইজ করা উচিত। সেম জিনিস এটা কেমন হইতে পারে? সেম জিনিস এটা হইতে পারে যে ধরো ইকোনমিক মোশন, হ্যাঁ, এই সংসদ ডেফিসিট ফাইন্যান্সিং বুঝো তো? ভর্তুকি দেওয়া। না, আচ্ছা না, ইকোনমিক আলাপে না যাই, তাহলে এটা বুঝাইতে গিয়ে আরো আধা ঘন্টা লাগবে। এই যে যেমন ধরো আজকে, হ্যাঁ, দিস হাউস রিগ্রেটস দ্য চ্যাম্পিয়ন্স, এটা নিয়ে তো প্র্যাকটিস ডিবেট হইলো, তাই না? হ্যাঁ। এই ডিবেটে বেসিক ম্যাট্রিক কি? ম্যাট্রিক এইটা যে কোন ওয়ার্ল্ডে তুমি বেশি প্রোডাক্টিভিটি গেইন করতে পারো, কোন ওয়ার্ল্ডে মানুষজন ভালো থাকতে পারে, তাই না? তার মানে গভর্নমেন্টও এটা প্রুফ করবে যে কোন ওয়ার্ল্ডে মানুষজন বেশি প্রোডাক্টিভিটি প্রডিউস করতে পারে। এবার গভর্নমেন্ট বলবে যে ভাই যখন আপনি চ্যাম্পিয়ন্সদেরকে অনেক বেশি ওভার গ্লোরিফাই করেন, তখন বাকি যে মানুষজন থাকে ওরা হয়তো বা ইকুয়াল অ্যামাউন্ট অফ এফোর্ট দিছে, কিন্তু ওদের এফোর্ট গুলোকে আপনি মানে কি বলে ওদের এফোর্ট গুলোকে আপনি পাত্তা দেন না, যার কারণে এই মানুষগুলোর সেলফ ডিগনিটি বা এই মানুষগুলোর আত্মসম্মান বোধ এই জিনিসটা আপনি হার্ম করেন, যেটা আপনার কখনো করা উচিত না। অপোজিশন বলবে যে না ভাই মানুষ অনেক বেশি অলস, ওদেরকে যদি আপনি পুশ না করেন তাহলে ওরা উঠবে না। তার মানে কি দুইজনেরই আলটিমেট গোল সেম। আরেকবার বলবেন কাইন্ডলি? আচ্ছা, কোনখান থেকে? এই যে লাস্ট 15 to 20 সেকেন্ডস। ওকে, আজকের প্র্যাকটিস ডিবেটটা তো দেখছো তোমরা, রাইট? হ্যাঁ, আচ্ছা, এটার মোশন একটু ব্যস্ত ছিল এইজন্য হ্যাঁ, প্যারা নেই। এটার মোশন কি ছিল? দিস হাউস রিগ্রেটস দ্য চ্যাম্পিয়ন্স, রাইট? অর্থাৎ সরি দিস হাউস রিগ্রেটস দ্য ওভার গ্লোরিফিকেশন অফ চ্যাম্পিয়ন্স, অর্থাৎ তোমার ওয়ার্ল্ডে যে মানুষগুলা কোন একটা কিছুতে চ্যাম্পিয়ন হয় ওদের ওভার গ্লোরিফিকেশনে তুমি অনুতপ্ত। মোশনের ফিয়াট বাদ, সিম্পলি শুধু বার্ডেনে ফোকাস করো। তাইলে গভর্নমেন্ট বেঞ্চের বার্ডেন কি? যে কোন ওয়ার্ল্ডে মানুষজন ভালো থাকে এটা প্রুফ করা, অপোজিশন তো এটাই প্রুফ করবে, রাইট? গভর্নমেন্ট বেঞ্চ বলবে যখন আমি চ্যাম্পিয়নদেরকে নিয়ে অনেক বেশি সেলিব্রেট করা শুরু করি, যে মানুষগুলো হয়তো সেকেন্ড বা থার্ড হইছে, ওরা হয়তো বা চ্যাম্পিয়ন যে ছেলেটা হইছে ওর থেকে বেশি পরিশ্রম করছে কিংবা ওর সমান পরিশ্রম করছে, কিন্তু ও হয়তো লটারি অফ বার্থের কারণে কম ট্যালেন্টেড দেখে পারে নাই, ও হয়তো ওরকম সুযোগ সুবিধা পায় নাই দেখে চ্যাম্পিয়ন হইতে পারে নাই। এই জিনিসটা ওর মানুষ হিসেবে সেলফ ডিগনিটি ও আত্মসম্মান বোধকে কি বলে হ্যামার করে, এই জন্য এটা প্রিন্সিপালি আনজাস্টিফাইড। 1 2 যখন সোসাইটিতে চ্যাম্পিয়নদেরকে অনেক বেশি ওভার গ্লোরিফিকেশন করা হয় তখন
চ্যাম্পিয়ন ছাড়া অন্য প্রত্যেকটা মানুষ অনেক বেশি হিউমিলিটেড হয়, যেটা ওই একজন চ্যাম্পিয়ন ছাড়া বাকি সমাজের 99 জন মানুষকে হিউমিলেট করে, ওদের মেন্টাল স্ট্রেংথের 12টা বাজায় দেয়। ওদের মেন্টাল স্ট্রেংথের 12টা বাজার কারণে কালেকটিভলি প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এটা গভর্নমেন্টের কেস। তার মানে কি, চ্যাম্পিয়নদেরকে অনেক বেশি গ্লোরিফাই করার জন্য তোমার ওয়ার্ল্ডে শান্তি নাই, এটা কিন্তু গভর্নমেন্ট প্রুফ করছে, রাইট? হুম। অপোজিশন কি বলবে? অপোজিশন বলছে ভাই দেখেন, আপনার ওয়ার্ল্ডে মানুষ এই জাতিটা ইটসেলফ দেখতে কেমন? মানুষ জাতিটাকে আল্লাহ বানাইছে যাতে হচ্ছে ওরা মানুষ এই জাতিটা হিস্টোরিক্যালি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। মানুষ যখন একদম সৃষ্টির শুরুতে ছিল তখন ও খাবারের জন্য শিকার করত। আফটার দ্যাট ও সভ্যতাটাকে বিনির্মাণ করছে। তার মানে হচ্ছে মানুষ এই জাতিটা অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, অ্যান্ড মানুষ হিস্টোরিক্যালি যত কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জগুলো নেওয়া শুরু করছে, তখন মানব সভ্যতার উন্নতি হওয়া শুরু হয়েছে। মানব সভ্যতার উন্নতি হওয়ার কারণে মানুষ আজকে বন জঙ্গলের অন্য প্রাণীগুলো থেকে এক্সক্লুসিভ, এন্ড এই কারণে মানুষ একটা সভ্য প্রাণী হয়েছে। তার মানে হচ্ছে আপনার সোসাইটিতে 1 2 এই মানুষ ওরা কখনো, যদি আপনি কখনো কোনো কিছুতে প্রেশার না দেন, তাহলে মানুষ কখনো ওই কাজটা করতে চায় না। অর্থাৎ আপনার সোসাইটিতে সত্য কথা বলা, ভালো কাজ করা, এই জিনিসগুলো নর্মাল গ্লোরিফিকেশন হয়, কিন্তু ওভার গ্লোরিফিকেশন হয় না বলে মানুষ কাজগুলো করে না। আপনার সোসাইটিতে চ্যাম্পিয়নদেরকে ওভার গ্লোরিফাই করা হয় বলে মানুষ ওই কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, এন্ড ওই কাজটা করার জন্য চেষ্টা করে। মানুষ ওই কাজটা করার জন্য চেষ্টা করে বলে যে মানুষটা হয়তো সারাদিন ঘুমায় থাকতো, ও অ্যাটলিস্ট এক অল্প পরিমাণ হলেও চেষ্টা করে। এই অল্প পরিমাণ চেষ্টাটা সম্ভব হয় কারণ আপনার সোসাইটিতে ওভার গ্লোরিফিকেশন হয়। সমস্যাটা হচ্ছে আপনার সোসাইটির মানুষজন ওভার গ্লোরিফিকেশন হয়, অর্থাৎ ওভার গ্লোরিফিকেশনের কারণে প্রত্যেকটা মানুষ চ্যালেঞ্জ নেয়, প্রত্যেকটা মানুষ কাজ করা শুরু করে, এই কারণে মানুষের কালেকটিভ ডেভেলপমেন্টটা হয়। তার মানে কি, প্রত্যেকটা মানুষের কালেকটিভ ডেভেলপমেন্টটা হয় বলে মানুষ সুখে আছে। সব মানুষের মধ্যে ওই টপে যাওয়ার হাঙ্গারটা ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাঙ্গারটা ক্রিয়েট করে। যে এরা আর খুব ক্লাসিক এক্সাম্পল, যে ধরো তোমরা এখন ফার্স্ট ইয়ার, তোমরা এখন পড়াশোনা করতেছো না কেন? কারণ তোমাদের মধ্যে এইচএসসির আগে যে প্রেশারটা থাকা উচিত ওইটা নাই। বাট যখন এইচএসসির 1-1.5 মাস বাকি, তখনও তো তোমরা টান দিয়ে পড়া শুরু করবা। তার মানে মানুষকে চূড়ান্ত পর্যায়ের প্রেশার না দিলে কিছু করে না। দ্যাটস ওয়াই এই চূড়ান্ত পর্যায়ের প্রেশারটা দরকার। এখন ডিবেটের ক্ল্যাশটা কোন জায়গায়? ডিবেটের ক্ল্যাশটা হচ্ছে মেন্টাল পিস নিয়ে। মেন্টাল পিসের আলাপটা কেমনে তাহলে ডিল করবে? বলবে যে ভাই দেখেন, মেন্টাল পিস এই জিনিসটা মানুষের 3টা কারণে নষ্ট হয়। 1, ওর হয়তো কোনো একটা প্রিভিয়াস ট্রমা থাকতে পারে, ওর হয়তো সারাউন্ডিংস অনেক বেশি খারাপ হইতে পারে, ওর হয়তো কি বলে এইসব জিনিসপাতির কারণে মেন্টাল ট্রমাগুলো একটা মানুষ খায়। মুশকিলটা হচ্ছে আপনার সোসাইটিতে মানুষজন ওভার গ্লোরিফিকেশন হইতেছে বলে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা শুরু করছে। এন্ড যেহেতু একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, তাই এখানে যে কোনো জিনিসের সলিউশনটা অনেক বেশি কুইক হয়। তাই এইটার প্রবলেমটা যখন অনেক বেশি ব্রুটাল হবে, তখন হয়তো এটার একটা কাউন্টার মেকানিজম বা কাউন্টার সলিউশন এই ওয়ার্ল্ডে অ্যাডাপ্ট করা অনেক বেশি কি বলে পসিবিলিটি আছে। তখন হয়তো এভাবে বা যে কোনো ভাবে ডিল করবে। সো এটা হচ্ছে ক্ল্যাশ মিটিগেশনের ব্যাপারটা। বাট এটা আমি এতক্ষণ ধরে যেটা বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে দুইটা টিমই মানুষের বেটারমেন্ট আনতে চাচ্ছে। একটা টিমের মতে মানুষের বেটারমেন্ট হচ্ছে মেন্টাল পিস, আর একটা টিমের মতে মানুষের বেটারমেন্ট হচ্ছে কালেকটিভ ডেভেলপমেন্ট। বুঝছো? কিন্তু দুজনই সেম বার্ডেন নিয়ে ডিল করতেছে। বুঝতে পারছো? এগুলো একদম মানে ডিপ এন্ড ক্রিটিক্যাল আলাপ। সো এগুলো একবারে বুঝবা না, এটা খুবই স্বাভাবিক। বাট বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। হালকা পাতলা, হালকা পাতলা, প্যারা নেই। এটা হচ্ছে কালকে আরো ডিটেইল যখন আর্গুমেন্টেশনের আলাপ দিব তখন বুঝবা। বুঝছো? আপাতত বুঝছো কিনা এটা বলো। হালকা পাতলা বললেই হালকা পাতলা, প্যারা নেই। জি ভাই, মোটামুটি। আচ্ছা, এখন এক কথায় সামারাইজ করে দিই। ধরো তোমরা সবাই কলেজে পড়াশোনা কেন করতেছো? জ্ঞান অর্জন করতে চাও। ধরে নিচ্ছি জ্ঞান অর্জন করতে চাও। তার মানে কি, তোমার এন্ড থেকে পড়াশোনা করার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, রাইট? টিচাররা তোমাকে ক্লাসে শিখাচ্ছে
টিচারদের উদ্দেশ্য কি? তোমাকে জ্ঞান দান করা, হুম রাইট? এইটুক বুঝছো কিনা? হ্যাঁ তার মানে হচ্ছে তোমরা এবং টিচার দুইজনেরই আলটিমেট গোল হচ্ছে জ্ঞানের আদান প্রদান করা। হ্যাঁ এটুক বুঝছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই দুইজনের যে গোল সেম, এটাও তো বুঝছো। ফাইন। এখন টিচাররা চায় যে ওরা তোমাকে প্রচুর এইচডব্লিউ দিবে, ওরা তোমাকে প্রচুর প্রেসার দিবে, ওরা তোমাকে একদিনে সিলেবাস টেনে শেষ করে দিবে। কিন্তু আমরা চাই আমরা অল্প 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 করে পড়বো, অল্প অল্প করে পড়ে এটা লং টার্ম মেমোরিতে সেট করব। তার মানে আমাদের দুইজনের গোল সেম হলেও আমার এটা অ্যাডপ্ট করার প্রসিডিউর একরকম, টিচারের এটা অ্যাডপ্ট করানোর প্রসিডিউর আরেক রকম, রাইট? হুম তাহলে এই দুইজনের প্রসিডিউরের মধ্যে একটা ক্ল্যাশ আছে। তোমার বুঝাইতে হবে যে দুইজন যখন সেম বার্ডেন নিয়ে ডিল করো তখন ওই ক্ল্যাশটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ক্ল্যাশের বেসিসে কোনটা ভালো কোনটা খারাপ এটা ডিফাইন করবা। এখন বুঝছো? হ্যাঁ জ্ঞান আদান প্রদান করাটা হচ্ছে আমার এখানে বার্ডেন। হ্যাঁ। হ্যাঁ এবার প্রসিডিউর দুজনের দুই রকম। সো এখান থেকে তুমি বুঝাবা যে প্রসিডিউরগুলোর মধ্যে মানে ক্ল্যাশ এক্সিস্ট করতেছে এই জায়গায়, বা মানে মতানৈক্য এক্সিস্ট করতেছে এই জায়গায়, এইটার বেসিসে কেন তোমারটা চুজ করা বেটার। ধরো এটা হচ্ছে একটা মোশন যে দিস হাউস উড ব্যান হোমওয়ার্ক ফ্রম প্রাইমারি স্কুলস। হ্যাঁ। বার্ডেন কি? বাচ্চা কাচ্চাকে শেখানো। দিস হাউস উড ব্যান হোমওয়ার্ক ফ্রম প্রাইমারি স্কুল অর হাই স্কুল। সো বাচ্চা কাচ্চাকে শেখানো। এখন একটা সাইড এসে বলবে যে হোমওয়ার্ক না দিলে বাচ্চা কাচ্চা পড়বে না, আর একটা সাইড এসে বলবে যে না, বাচ্চা কাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিংটা তৈরি হওয়া উচিত এন্ড এটার জন্য প্রেসারপূর্ণ পরিবেশ থাকা উচিত না। তার মানে কি দুইজন সেম বার্ডেন নিয়ে ডিল করতেছে না? হ্যাঁ ভাইয়া। দুজনের কি প্রসিডিউর আলাদা না? হ্যাঁ দুইটা প্রসিডিউর বা দুইটা যে পলিসি, দুইটা পলিসি থেকে ক্ল্যাশ অ্যানালাইসিস করে তুমি বুঝাইতে পারবে না? হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ। এক্স্যাক্টলি, এটাই ডিবেট। সো বুঝছো? জি ভাই। আচ্ছা, সাকিব ক্লিয়ার হইছো? সাকিব? আচ্ছা, বাকিরা ক্লিয়ার হইছো? হ্যাঁ ভাই হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার হইছো সবাই? ভাই আমি শুনতে পারিনি। আচ্ছা, বাকিরা শুনছো? রেসপন্স করো এট লিস্ট। হ্যালো। আচ্ছা, লাস্টে যে হোমওয়ার্কের অ্যানালজিটা দিছি এটা কি শুনছো? হ্যাঁ হোমওয়ার্কের অ্যানালজিটা শুনছো? মানে হোমওয়ার্কের যে মোশনটা যে দিস হাউস উড ব্যান হ্যাঁ হোমওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক ওইটার শুনছি ওই যে। হ্যাঁ, ওইটার বেসিসে তোমার বার্ডেন কি? যে বাচ্চাটাকে কিছু একটা শেখানো, হুম, রাইট? টিচার্সরা বলবে যে হোমওয়ার্ক না দিলে বাচ্চাটা শিখবে না। হ্যাঁ বাচ্চাটার লেন্স থেকে ওর ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি বা ওর নিজের চিন্তা করার সক্ষমতা বা ক্রিয়েটিভিটি গ্রো করার জন্য ওর নিজে নিজে প্রেশার ফ্রি থাকা উচিত। তাহলে দুইজনের বার্ডেন সেম হলেও সিস্টেম বা প্রসিডিউর আলাদা। হ্যাঁ তার মানে দুইটার মধ্যে ক্ল্যাশ অ্যানালাইসিস করে কোনটা ভালো কোনটা খারাপ ওই কম্পারিজন তুমি চাইলে করতে পারো। পারবো। এটা কি তাইলে পরের দিকে কি আমার ওই মডেলের দিক থেকে চলে আসতেছে কোনো? এক্স্যাক্টলি, পরে আবার মডেলের দিকে যাবে। বুঝতে পারছি। এখন বুঝছো? হ্যাঁ প্রত্যেকে বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ইফ বুঝো আমাকে অ্যাটলিস্ট চ্যাট বক্সে ওয়াই লিখে জানাও। আমি মাইক অন করতে বলবো না, অ্যাটলিস্ট চ্যাট বক্সে ওয়াই লিখে জানাও। হ্যাঁ সাকিব বলো। না ভুল হয়েছে। প্যারা নেই। আচ্ছা, কেউই বুঝো নাই? বুঝছি ভাই। আচ্ছা, সবাই বুঝছো? হ্যালো, রুশাফা বুঝছো? জি ভাই। ওকে, মোটামুটি। মাহিন, সুমেরা বুঝছো? ওকে, সো অফিসিয়ালি আজকের সেশন এই জন্যই, আজকে অনেক বেশি প্যারা যাবে এই জন্য গতকাল আজকের এইসব ওয়ার্ডগুলো নিয়ে বেসিক্যালি বলে রাখছিলাম যাতে ওয়ার্ডগুলোর সাথে ইউজ টু থাকো। সো আজকে একটা খুব ফান্ডামেন্টাল একটা সেশন ছিল এন্ড এটা যদি ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারো অনেক আগায় যাবে।
ট্রাস্ট মি, অনেক আগে যাবে। And আমাকেও কেউ ছোটবেলায় এভাবে শেখায় নাই, যার কারণে এত বাজে অবস্থা। হোয়াট এভার। সো আজকে সেশন নিয়ে বা যে কোনো কিছু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কারো কোনো কোয়েশ্চেন নাই? না। ওকে, সো ইফ কারো কোনো কোয়েশ্চেন না থাকে সেশন এখানেই শেষ। আবার পরবর্তী কোনো একদিন দেখা হবে। টাটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম